আরে বদরুল ভাই গরম হইয়া আপনি আপনিও তৃণমূল আসলে আপনি নয়া কংগ্রেসও আইছে আরে নয়া কংগ্রেস আইছে বড় আলোচনা নাই বড় অঙ্কর পয়সা দিছে হে কোটি মানুষ 1000 কোটির মালিক আমরা তো দরবার নাই ভাই নাই এটা দল নাই বা দরবার না না দল নাই কিলা বুঝলা দক্ষ যোগ্য নেতৃত্ব শূন্যতা বিভিন্ন দলের মাঝে দেখা যায়। আমার সুজান ভাইয়া বল করে কইতরা যে অমুক তারিখ জনতা হইব আমি জনতার নামে বলাইব সাজু ভাইয়া সংখ্যালঘু মানুষের ধ্বংস করলে কংগ্রেসের ধ্বংস তুমি যে আরে যে আন্দোলন প্রতিবাদ করলাই কোন নিষ্ঠা করলা আমি তো বিধায়ক না আমি বিধায়কের কথা কই আর আমি 60 কিলো কথা কিন্তু জানো নি 60 স্তরীয় মারা 60 টাকা যদি পুছলাই 60 লাগায় তোমার যদি শরম ভুলাই না হনে যে তিনজন এমএলএ দেখা অবস্থা এলাকার নিজের সমষ্টি নাই আবার তুমি এই অন করিয়া করা তো এই বিরোধী হলের টোটালি বঞ্চিত করিয়া শুধু কংগ্রেসের সাপোর্ট করার নাম বিরোধী ঐক্যটি রাজ্য দলের মাঝে এই অকুল গগৈর সমপর্যায়ের নেতৃত্বর এখনো অভাব রইয়া গেছে। বিশেষ করে কংগ্রেস আমলত দুর্নীতিটা পপুলার হয়েছে এখন ইচ্ছা নয় তোরা তো মানছে পাইতরা না বিজেপি আমলত তোরা তো বিজেপি সামনে আমি কই বিজেপি সামনে থেকে মারে কংগ্রেসের নিচ থেকে মারে পেপার কাটিং আছে এই পেপার কাটিং করে উপরে আপনি বিশ্বাস করি দেন আপনি তাহলে এটা কথা আপনি একচুয়ালি আমি আইজে সব কিছু ডরাই আর বুঝছেন না ভাইয়া কংগ্রেস আর রাজ্য দল তো তারা দেখ করলে ভিতরে ভিতরে সময় যেভাবে একটা ঢেউ সৃষ্টি হয়েছিল একদিকে বিজেপির ঢেউ একদিকে ইউডিএফের ঢেউ বর্তমানে তার কোনো ঢেউ নাই। আইএনএন বাংলা ডিবেটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আহমদ মুসা। এআইডিএফ এর রাজনীতি নিয়ে ইদানিংকালে আমরা বিভিন্ন মত শুনেছি। তাছাড়া আঞ্চলিক দল হিসাবে রাজ্যের দল কিংবা সর্বভারতীয় কংগ্রেস দল, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ডিবেট পর্ব। ডিবেটের টপিক হচ্ছে আসামের রাজনীতিতে কি এআইডিএফ দুবন্ত তরি। আমাদের প্যানেলে আছেন একদিক থেকে কংগ্রেসের বদরুল ইসলাম বরগুইয়া, এআইডিএফ থেকে আছেন রিপন মজুমদার, আর রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে নুরুল ইসলাম মাজার ভুইয়া এবং সর্বশেষে রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। সবাইকে আজকের এই ডিবেটে স্বাগতম। তো প্রথমেই আমরা শুরু করছি যে ভূমিকা, সেটা হচ্ছে কি আসামের রাজনীতিতে একসময় দেখা গিয়েছে 2005 সালে যখন এআইডিএফ আসামের রাজনীতিতে পা রাখে তখন সেটা নানা প্রতিজ্ঞা নানা আদর্শগত বিষয় নিয়ে দলটা শুরু করে এবং রাজনীতিতে এক ব্যাপক হারে সফলতা পায়। কিন্তু এরপর দেখা গেল যে এই সফলতা পাওয়ার পর সেটা ধরে রাখতে পারেনি মৌলানা বদরুদ্দিন আজমলের এই দল। তো সেই নিয়ে কথা হবে। তাছাড়া কথা হবে রাইজোর দলের নেতা কি শুধু অখিল গগৈ, রাইজোর দলের কি আদর্শ আছে, তারা কি বামপন্থী না গণতান্ত্রিক দল, সেই বিষয় নিয়ে কথা হবে কংগ্রেস নিয়ে, যেখানে মিত্র জোটে মিত্র দলগুলিকে কংগ্রেস কি পাত্তাই দিচ্ছে না। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমি চলে যাব আমাদের রিপন মজুমদারের কাছে। তো এআইডিএফ এর রাজনীতি বর্তমানে আসামের চিত্রে, আসামের মানচিত্রে কি ডুবন্ত তরি? প্রথমে আমি আইএনএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এরকম একটা প্রোগ্রাম করিয়া আমরা ডাকার জন্য। তারপর আপনি যে কথাটা কইছেন যে ইউডিএফ ডুবন্ত নৌকানি না কিনা, এইরকম কিছু একটা কথা হয়েছে। একটা রাজনৈতিক দল যে একটা ইলেকশনে যে হারিয়ে গেল যে একটা রাজনৈতিক দল শেষ হয়ে যাব এইরকম কোনো কথা নাই। আজকের দিনও যে কংগ্রেস যে দল আছে, কংগ্রেস আহামারি কোনো রেজাল্ট করে লিছে আসাম এরকম কিছু নাই। আগেও কংগ্রেসের যে 3টা সিট আসলো, তখনও 3টা সিট আসাম। এই ডোহর একটা আসলো গত 2019 নির্বাচনে একটা এমপি আছে। এই ডোহর 2024 ইলেকশনে আমরা শূন্য হয়েছি, একটা থেকে আমরা শূন্য হয়েছি, একটা কমছে আমরা। কংগ্রেস যে খুব ভালো যে রেজাল্ট করছে আসাম এরকম কিছু না। কংগ্রেসের 3 দিয়েছে দেখা, কংগ্রেসের একটা বেশি কিছু করতে পারতো না। আর এআইডিএফ 2026 ইলেকশনে আপনারা বুঝতে পারবেন এইডিএফ যে আছে না নাই, রেজাল্টের পরে আপনারা বুঝতে পারবেন ইউডিএফ আছে কিনা না। আজকের দিনে ইউডিএফের যে বিধায়ক আছেন আশা করি 2026 এর চেয়ে বেশি বাড়বা ইউডিএফের বিধায়ক, কম তো নাই ইউডিএফের বিধায়ক। হ্যাঁ ওটা হইব ইউডিএফের যে আগে কিছু অকমান্য কিছু বিধায়ক যারা আছে এইগুলা বিধায়ক আমরা দলবার আইতা না, এরকম বিধায়ক আমরা দল দেওয়ার বানাই। ওইরকম বিধায়কের কারণে আমরা দলটা দল করি। আজকের দিনে যে আপনারা যে কথাটা কইতে আছে ওরকম বিধায়কের কারণে আমরা ওই জিনিসটাও করবো যে আগামী দিনও আমরা সঠিক নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আমরা খুঁজাইমু, সঠিক নেতৃত্ব দেওয়ার মতো মানুষের যে দাবিগুলা যেগুলো আমরা তো আজকের দিনও বিশেষ করে আমি আইলাকান্দির কথা কইমু। আইলাকান্দির ইউডিএফের প্রতি মানুষের একটু খারাপ, যেটা খারাপ আইছে মানুষের, যেটা খারাপ বিতৃষ্ণা, যেটা ওটা বিতৃষ্ণা আইছে। একমাত্র কারণটা হইল আমরা ইউডিএফের বিধায়ক, বিশেষ করে 2জন বিধায়কের কারণে। মানুষে গত 2021 নির্বাচনে মহাজোট মানুষে ভোট দিছে বিজেপির এগেইনস্ট ভোট দিছে।
মানুষের কথা হইলো ডেভেলপমেন্ট তুমি করতে ঠিক আছে করিয়া যাও, তো ডেভেলপমেন্ট করতে গিয়ে যে বিজেপির লগে যে অত মাখামাখি যেটা এটা মানুষের কোনো মতো মানিয়ে নিতে পারছে না, যার কারণে আমরা দলেও 2 জন বিধায়ককে সাসপেন্ড করছি। একমাত্র কারণ হইল ওটা কারণে তারা যে যেমন যে বিজেপির লগে যেটা মাখামাখি যেটা এটা সাংগঠনিক সংস্কার এটা মনে করেন নি দরকার আছে আপনার একটা দরকার আছে। আমরা ওখান যে মানুষের যেটা মাত্র আমরা যেটা পাই আমরা কোন ভুলের কারণে আমরা দলের কি মানুষের বিতৃষ্ণা আইছি, আমরা ও ভুলগুলো আমরা সংশোধন করিয়া চেষ্টা করি আমরা সংশোধন করার, আর আশা করি 2026 নির্বাচনের আগে আমরা এই ভুলগুলা সংশোধন করিয়া মানুষের দ্বারাও আমরা আবার যাইয়া। এই ভুলগুলা সংশোধন বলতে আপনি জনসমাবেশ সবার সামনে অনারেবল এমপি এমএলএ আসুন তারারে আপনি অপমান করলা, সুপ্রিমো এই অপমান করলা এতগুলো মানুষের সামনে, এইগুলো সাংগঠনিক সংস্কারিতা মানুষের সামনে হয়নি না গোপনে হয়, বোঝানিও কোনো আদর্শগত ট্রেনিং আছে আপনারা? এটা আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, এইরকম এটা জিনিস আমরা কিছু সময় আমরা কোনো জিনিস আমরা ভুল হয়েছি, ভুলবার কারণে আমরা মানুষের কাছে ভুল মেসেজ দিচ্ছি, ভুল মেসেজ যাওয়ার কারণে মানুষ আমরা প্রতি একটু বিতৃষ্ণা লাগছে। এটা এখানে ঠিক আছে, আপনি যে কথাটা কইছেন যে আমরা ওপেন সবার যে কোনো একটা জিনিস করছি জিনিস আমরা কই দিই বা করছি এমএলএ করলে আমরা যেটা করি এটা জিনিস আমরা লাগে এটা ঠিক না, কিন্তু পলিটিক্যাল পার্টি লাগে এত বিধায়ক যে তার একটা সম্মান আছে, সম্মানটা মানা নিয়ে একটা আয় দাম একটা, তো ও কারণে এই জিনিসটা আমরাও এটা চিন্তাধারা এখন করি। আর আমরা এখন যেগুলা নেতৃত্ব আমরা যে মানুষ লইমু যে আগামী দিনে যারা আমরা যেমন আমরা চাইমু যে পঞ্চায়েত লেভেল থেকেও যে মানুষগুলো আমরা পঞ্চায়েত লেভেলের মাত্রা আপনারা খুব সুপ্রিমো এমন উদ্ভট মন্তব্য করেন যেগুলার লাগি শর্মিন্দা হইতে হয়, শুধু আপনার একজন দলীয় কর্মী হিসাবে আপনার শর্মিন্দা হইবার সমাজ, এগুলা তাই ফেনে করেন তার কোনো থিঙ্ক ট্যাঙ্ক আছে নি না, তার নিজে মন গড়া কথাগুলা কইন, সুপ্রিমো সবাই তার অনুসরণ করতে না, সুপ্রিমো তো যেগুলো কথা কোনটা নিজের মন করাও করছে, তার ব্যক্তিগত মত থাকে, এটা কোনো দলের কোনো মত থাকে, ব্যক্তিগত মত থাকে যেগুলো কথা। যাই হোক, আমরা রিপন মজুমদারের কাছ থেকে আরো শুনবো। এখন আমি রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে নুরুল ইসলাম আজহার হইয়া কি মনে করেন ওভারঅল চিত্র আসামর বিরোধী ঐক্য সম্পর্কে? আইএনএন বাংলারে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার লাগিয়া। তো আসামও যে রাজনীতি বর্তমানে চলে, একদিকে হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতি, এই রাজনীতিরে চ্যালেঞ্জ করার লাগিয়া বিরোধী সকলের যে ধরনের স্ট্যান্ডের প্রয়োজন আছে এই ধরনের প্রয়োজন দেখা যান না, ব্যক্তি বিশেষের থেকে দেখা গেছে, কিন্তু দল হিসাবে সার্বিকভাবে বিজেপির এই নীতি এবং বিজেপি যে উন্নয়ন ইত্যাদির যে সমস্ত প্রতিশ্রুতি, মাটি ভেটির যে রাজনীতির প্রতিশ্রুতি দিছিল, সেই এখান থেকে সরিয়ে আইয়া যে ধরনের পরিবেশ সৃষ্টি করছে এবং মানুষের যে অর্থনৈতিক যে এবং সামাজিক পরিস্থিতি যেভাবে মানে ডিটেরিয়েট করেন, এই ক্ষেত্রে বিরোধীরা সঠিকভাবে বিরোধিতা করতে পারেন না এবং বিকল্প গড়িয়ে তুলতে পারেন না। বিরোধী হলের মাঝেও দেখা যায় যে ঐক্যের অভাব এবং সঠিক বলিষ্ঠ নেতৃত্বের অভাব। কংগ্রেস কইন, অন্যান্য দল কইন যে কোনো সময় এক একজন ব্যক্তির ভূমিকা দেখা যায়, কিন্তু দল হিসাবে সেই ভূমিকা দেখা যান না। তো এই হিসাবে যে সময় প্রয়োজন আছে বিরোধী ঐক্যর, গত ইলেকশনও দেখা গেছে, বাই ইলেকশনও দেখা গেছে যে মানে সমস্ত বিরোধীরা চেষ্টা করিয়াও কংগ্রেস থেকে একটা সিট মানে তারা অনুমোদন নমিনেশন দেওয়ার মতো তারা সুবিধা পাইছে না, কংগ্রেসের মানে মত পাইছে না, কংগ্রেসে একটা বিরোধী হলের একটা সিট দিতেও রাজি হয়েছে না। তো এই বিরোধী হলের টোটালি বঞ্চিত করিয়া শুধু কংগ্রেসের সাপোর্ট করার নাম বিরোধী ঐক্যটি, এই কথাটা কংগ্রেসে কোনোদিন মানে বুঝে না। একটু মানে যখন কংগ্রেস একটু মজবুত হয় তখনও বিরোধী হলরে মানে সহায়তা দিতে, বিরোধী হলরে মানে মানে ইয়ে করা, যেটা নেগলেক্ট করা। বর্তমানে দিল্লির ইলেকশনের যে পরিবেশ দেখা যায় যে বিজেপি সর্বত্র চেষ্টা করে ক্ষমতা দেওয়ার লাগিয়া কলে কৌশলে চলে বলে কৌশলে। তো এক্ষেত্রে বিরোধী ঐক্য যেটা দরকার আছে, দেখা যায় যে অনেক বিরোধীরা একমত হওয়ার পরেও, এক প্ল্যাটফর্মে হওয়ার পরেও কংগ্রেসে দেখা যায় যে কেজরিওয়ালের এমনভাবে বিরোধিতার নামছে যে মানে বিরোধী ভোট ভাগাভাগি হইয়া বিজেপির ভোট বাড়ার সম্ভাবনা দেখা দিছে। এইভাবে কংগ্রেসে বিরোধী করে সবসময় নিরাশ করিয়া আর পরের বর্তমানেও করেন। তো আজকে দেখা গেছে যে কংগ্রেস সভাপতির যে ইয়েটা যে অখিল গগৈর সম্পর্কে, যে অখিল গগৈ একজন সংগ্রামী মানুষ, অখিল গগৈয়ের সাথে নেওয়া দরকার। এই
কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এই সাজেশনটা কিন্তু স্থানীয় আসামের নেতৃত্ব এই ব্যাপারে কতটুকু আগুয়ে আইব সময় দেখা যাইব। তো অখিল গগৈ ব্যক্তিগতভাবে একটা বলিষ্ঠ মুখ এবং হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতিরে চ্যালেঞ্জ করার মতো সবসময় মানসিকতা বিধানসভার ভিতরে হোক বাইরে হোক অখিল গগৈর এই সংগ্রামটা দেখা যায়। কিন্তু দল হিসাবে অখিল গগৈর বিকল্প কতজন নেতা গড়িয়ে উঠছে স্থানে স্থানে বিভিন্ন সমষ্টিতে বিভিন্ন জায়গায়, এই জিনিসটার অভাব দেখা যায়। রাজ্যের দলের মাঝে এই অখিল গগৈর সমপর্যায়ের নেতৃত্বর এখনও অভাব রইয়া গেছে। তো এইভাবে যে ইউডিএফর যে পরিস্থিতি বর্তমানে, গত ইলেকশনে তো পরাজয় দেখাও গেছে, কিন্তু এরপরেও মানুষের যে মানসিকতা দেখা যায় যে ইউডিএফর সাপোর্টে মানুষ মানে একসময় যেভাবে একটা ঢেউ সৃষ্টি হয়েছিল, একদিকে বিজেপির ঢেউ একদিকে ইউডিএফর ঢেউ, বর্তমানে কারোর কোনো ঢেউ নাই। এবং বিশেষ করে ইউডিএফর আলোচনা করতে গেলে দেখা যায় যে ইউডিএফর প্রতি সেই বিশ্বাস সেই আস্থাটা মানুষের আর রয়েছে না, বরং বদরুদ্দিন আজমলের সম্পর্কে খোলাখুলিভাবে নানান সমালোচনা শোনা যায়। বদরুদ্দিন আজমলে বারবার আইন যখন আইন তখন তান কথা শুনাইবার লাগিয়ে পাবলিকের কাছে আইন জনসমাবেশ করেন করিয়া তান বক্তব্য রেখে যান। পাবলিকের বক্তব্য কিতা এটা কোনোদিন তাই শোনার চেষ্টা করছেন না, বরং পাবলিকের পক্ষ থেকে যখন কোনো কথা আইছে তখন তাই রাগে গুছায় মাইক্রো ইত্যাদি এই ধরনের পরিবেশ মানে তাই দেখাইছে। অর্থাৎ পাবলিকর তার কোনো ধরনের সমালোচনারে সহ্য করার মতো মানসিকতা গড়িয়ে উঠছে না। মানে বদরুদ্দিন একজন ভালো ব্যবসায়ী এবং শিক্ষা প্রসারের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা, সমাজসেবার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা, কিন্তু রাজনীতি তাই কতক্ষণ বুঝুন না বুঝুন, বরং রাজনীতিরেও তাই ব্যবসা হিসাবে প্রতিষ্ঠিত করছেন, এটা দেখা যায়। বারে বারে পাবলিকের কাছ থেকে সাজেশন আইছে যে ইউডিএফও একটা প্রশিক্ষণের নেতৃত্ব সৃষ্টি, নেতৃত্ব প্রশিক্ষণ, সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব প্রশিক্ষণের যে ব্যবস্থা প্রয়োজন, এই সাজেশনটা বারে বারে আইছে, কিন্তু বদরুদ্দিন আজমলে এই ধরনের কথা কোনোদিনও ওখানে তুলছেন না। তো এই শূন্যতা ইউডিএফের মাঝে সৃষ্টি হয়েছে, বিরোধী দলের মাঝে একটা শূন্যতা দেখা যায়। যে ক্যাডার ভিত্তিক একটা রাজনৈতিক দলের যে সিস্টেম তাকে প্রত্যেক ব্যক্তিরে গড়িয়ে তোলা, একটা আদর্শ ভিত্তিতে প্রত্যেক ব্যক্তিরে গড়িয়ে তোলা, যাচাই করা, তার খাস দেওয়া, তার পরীক্ষা নিরীক্ষা নেওয়া, এই সমস্ত কিছু দেখা যায় যে ট্রেডিশনাল যে সমস্ত দল কংগ্রেস দেখা গেছে একসময় যে দালাল টাইপের ব্যক্তিসকলে ধীরে ধীরে দালাল হলে নিজের নেতা মনে করছেন, আর এই ধরনের ব্যক্তিসকল উঠি আইছেন। মানে আসল নেতৃত্ব যে যোগ্য দক্ষ বলিষ্ঠ নেতৃত্ব, এটা কংগ্রেসও একটা শূন্যতার সৃষ্টি হয়েছে শেষের দিকে আইয়া। তো এইভাবে ইউডিএফও এটা হয়েছে অন্যান্য দলের মাঝে এই ব্যক্তিত্বর শূন্যতা, দক্ষ যোগ্য নেতৃত্ব শূন্যতা বিভিন্ন দলের মাঝে দেখা যায়। বিজেপির মাঝে তো আছেও, কিন্তু বিজেপি এটারে কভার করিলে আর একটা সেন্টিমেন্ট, সাম্প্রদায়িক সেন্টিমেন্ট, জাতীয়তাবাদী সেন্টিমেন্টের আশ্রয় করিয়া বিজেপি তার এই শূন্যতারে অনেকটা পূরণ করিয়া যায়। ধন্যবাদ। তো আজকের আপনারা একটা প্রশ্ন হইতে পারে, বিজেপির মানুষ হই, তো বিজেপির সঞ্জয় রায়রে আমরা ইনভাইট করছিলাম, কিন্তু তাই দলীয় একটা জরুরি কামে বাইরে গেছে। তো পরবর্তীতে আমরা বিভিন্ন ডিবেটগুলো হইবই, কেন আমরা বিজেপির প্রতিনিধি স্পোক পারসন পাইমু। তাছাড়া আপনারা দর্শকবৃন্দ, আপনারা আর কি কি বিষয় লইয়া আমরা আলোচনা বা ডিবেট হইতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। বড় ভাই হিসাবে কংগ্রেসের একটা দায়িত্ব লইতে লাগবো বিরোধী ঐক্যজোট, কারণ বিগ ব্রাদার, কারণ কংগ্রেসের বিপক্ষেই বেশিরভাগ অভিযোগ আমরা পাই। বিশেষ করে কংগ্রেসে তার যে দাদাগিরি, তার যে মানে বিরোধী ঐক্য, তার যে একটা স্বৈরাচারী মনোভাব রাখছে, হে যেটা হইব হে পাত্তা দিলে দিব, না দিলে দিব, সিট সিলেকশনের সময়। তো বিরোধী ঐক্য বাঙ্গনের কিতা মেইন কারণ কংগ্রেস নি, এইরকম অভিযোগ আমরা পাই। আর সরাসরি আমরা যাইমুখে বদরুল ইসলাম বড়ভূঁইয়ার কাছে যে এতগুলো অভিযোগ এই বিরোধী ঐক্যরে আপনি কিভাবে একতার কিভাবে ধরিয়ে রাখেন এই অভিযোগ? প্রথমে ধন্যবাদ জানাই আর আমার আইএনএন বাংলার যখন আসছেন, বিশেষ করে আমার সাংবাদিক আহমেদ মুসা মাজার ভূঁইয়া, উপস্থিত আমার পলিটিক্যাল অ্যানালিস্ট রুলসাম মাজার ভূঁইয়া মহোদয়, উপস্থিত আমার ইউডিএফের বন্ধু রিপন মজুমদার, রাজ্যর দলের আমার জহিরুদ্দিন ভাই। তো এখানেও যে ইস্যুটা নিয়ে আলোচনা হইতেছে, তৎসঙ্গে আরও যেগুলো কথা আইছে যে কংগ্রেস দলে বিগ ব্রাদারের যেটা ভূমিকা, সেই বিগ ব্রাদারের ভূমিকাটা উপযুক্তভাবে পালন করেন না।
আমার মতে কতটা যুক্তিসঙ্গত নয়, কারণ আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের লাস্ট যেটা 2024 যেটা পার্লামেন্টে ইলেকশন ইন্ডিয়া অ্যালায়েন্সে করছে বা ফেস করছে বা যেটা ফাইট করছে ইন্ডিয়া অ্যালায়েন্সের মাধ্যমে, তো প্রত্যেকটা দলের সঙ্গে একটা সম্মানজনক আলোচনার ভিতরে, সহযোগিতার ভিতরে সিটগুলো আবন্টন করা হয়েছে। এবং যেটা প্রথম যেটা নীতি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে নেওয়া হয়েছিল, এই নীতিটা আসলে ওটাও যে রাজ্যত যে দলটা শক্তিশালী সেই দলেও নির্ণায়ক ভূমিকা সেই দলের পালন করবো। অর্থাৎ সেই দলেই অ্যালায়েন্সটা কীভাবে হইতো, কীভাবে ফরমেশন হইতো এবং সিটের যেগুলা বাগ বাটোয়ারা কীভাবে হইতো সেই দলেই নিত। অ্যাকর্ডিংলি আমরা দেখছি উত্তরপ্রদেশ হোক, বিহারও হোক বা ইভেন জম্মু কাশ্মীরেও আমরা দেখছি অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং কোনো অসুবিধার সম্মুখীন সফল হয়েছে। ইভেন আমরা যদি দেখি মহারাষ্ট্র তো সফল হয়েছে। একমাত্র বিহার এবং কর্ণাটকও এই ইন্ডিয়া অ্যালায়েন্সে যেটা এক্সপেক্টেড যেটা রেজাল্ট, সেই রেজাল্টটা করতে পারছে। হাওয়ার ইন দ্য কনটেক্সট অফ আসাম যে আলোচনাটা হইতেছে, এটাও আমার মতে যুক্তিসঙ্গত নয় বা লজিক্যাল নয়। কংগ্রেসে লাস্ট পার্লামেন্টারি ইলেকশনও আসামও এইভাবে আলোচনার ভিত্তিতে আমরা রাজ্য দলের যে উকিল গগৈ ডাঙরিয়া আছেন তাই যেটা কইছে যে তাই পার্লামেন্ট ইলেকশন সিট নিতে না, বস তাই নিশ্চয়ই না, কিন্তু কংগ্রেস অফার করছে। আমরা ডিব্রুগড় আসনও দেখছি আমরা লুরিনজ্যোতি গগৈ দেওয়া হয়েছে, পরে আমরা সবাই দেখি আর জানি আর যে লুরিনজ্যোতি গগৈ কতটুকু সাংগঠনিক শক্তি বা সেট আপ যেটা কতটুকু আছে বা নাই। আমি নিজে ডিব্রুগড় যখন গেছি লাস্ট একটা আমরা দলের একটা মিটিং আসলো, তখন আমি কংগ্রেসের বোধ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে, তারাও এটা উল্লেখ করছেন যে পুরা এন্টার ইলেকশনটা কংগ্রেসের কর্মীগুলো চালাইছে, সম্পূর্ণ শক্তি কংগ্রেসে দিচ্ছে। সুতরাং কংগ্রেসের উপরে অহেতুক এই সমস্ত কথাবার্তা বা এলিগেশন আনাটা আমার মতে যুক্তিসঙ্গত নয়। আর আগামী বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বর্তমানে যেটা 2026 যেটা প্রিপারেশন আমরা দল থেকে নেওয়া হইতেছে, আমরা প্রত্যেক দলের আহ্বান করছি, ওয়েলকাম জানাই আর যে আমরা যে সম্মিলিতভাবে যাতে আমরা ফাইট করতে পারি। কিন্তু কোনো দল যদি অহেতুকভাবে লজিক্যালি তারা যেটা সাবমিট না করিয়া অহেতুকভাবে বেশি বেশি যেটা তারা কাছে যতটুকু শক্তি নাই অতটুকু দাবি করে, তে এটা যেটা আমরা বা অ্যালায়েন্সের যেটা ধর্ম যেটা এটা যদি এরা না মানে তো এটা তো দুঃখজনক হইব। আর আপনারা নিশ্চয় ইতিমধ্যে দেখতে পাই তার সঙ্গে আমরা বিভিন্ন মিডিয়া দুবালা যে আমরা যারা অ্যালায়েন্সের দল হইয়াও যেভাবে কংগ্রেসের উপরে আঘাত করা এটা আমরা ব্যথিত। তথাপিও আমরা বৃহত্তর স্বার্থে বিজেপির ডিফিট দিতে গিয়া আমরা কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন এরা সবসময় ওয়েলকাম, যে বিজেপির বিরোধী যে সমস্ত দলগুলো আছে, বিজেপির আদর্শর এগেইনস্টে যে সমস্ত দল হাওয়া হইতে চায়, এরা সবসময় সঙ্গে লইয়া বিজেপির এগেইনস্টে ফাইট করার লাগিয়া কংগ্রেস প্রস্তুত। কংগ্রেসের এই মাইন্ডসেট আছে, সমস্ত শক্তি দিয়ে আপনি করিমগঞ্জ আসন আপনি রশিদ সাহেবরে আপনারা সিট দিলাম, কিন্তু এই আরার পিছনে কি কারণ হইতে পারে? দেখুন, আরার পিছনে একটা কারণ নাই, অনেকটা কারণ আরার পিছনে আছে। তো এখানেও যারা আমরা যেমন এখানে ইউডিএফের বিধায়ক সকল আছে বা আমরা যারা সংখ্যালঘু ভোটে বিভাজন করার লাগিয়া তারা আপনার চেষ্টা করছেন, যেহেতু আমরা স্থানীয় মানুষ আমরা দেখি আর বুঝিয়া টাকা করি ওষুধ উপায় যত কিছু আছে সবরে করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এরপরেও যে আমি হইয়ান না যে আমরা কংগ্রেস দলের কর্মকর্তা বা আমরা নিজেরাও লাগি দায়ী নাই, আমরা মনে করি আমরা নিজেরাও দায়ী, কারণ আমরা সুষ্ঠুভাবে আরো শক্তিশালীভাবে হয়তো ফাইট করতে লাগছি, আমরা অতটুকু পারছি না। ঠিক আছে, আপনার কাছে ইয়ার আমরা
জহিরুদ্দিন লস্কর রাজ্য দলর এবং সম্ভাব্য পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীও তাই রাজ্যর দল আমরা যখন একটা নতুন দল হিসাবে আইসে রাজনীতিতে এখন দেখা যায় সদ্যজাত শিশু হিসাবে ধরা রাজ্যর দলকে বিশেষ করে দেখা যায় রাজ্যর দলের মুখ মানেও অখিল গগৈ ছাড়া কি তার রাজ্য দলের আর কোনো নেতা নাই প্লাস আপনারা কি আইডিওলজি লইয়া চলতা কোনো সময় এমন মন্তব্য আপনারা দলের সুপ্রিমোর কাছে শোনা যায় যেগুলো বামপন্থী মনোভাব একটা প্রকাশ পায় আপনারা সঠিক কোন দিশা আছে আসলে যেটা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে হাইলাকান্দি জেলার মধ্যে আইএনএন বাংলায় যে প্রথম একটা পদক্ষেপ নিয়েছে, যেটার জন্য আমি রাইজর দলের তরফ থেকে আইএনএন বাংলার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে হাইলাকান্দি জেলায় এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আজকে আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে অখিল গগৈ, আসলে নিশ্চয়ই আপনারা জানেন যে রাইজর দল গঠন হয়েছে অখিল গগৈ জেলে থাকার সময়। অখিল গগৈ যে সময় জেলে ছিলেন তখন রাইজর দল আমরা গঠন করেছি। নিশ্চয় অখিল গগৈ জেলে থাকার সময় যদি রাইজর দল গঠন হয়েছে, নিশ্চয়ই অখিল গগৈ ছাড়াও বহুত লিডার আছে নিশ্চয়, থাকার কারণে এত বড় একটা দলের জন্ম হয়েছে আসাম। রাইজর দল আপুসীন প্রগতিশীল জাতীয়তাবাদী আঞ্চলিক দল, প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবাইকে নিয়ে রাইজর দল আসামে গঠন হয়েছে। যার জন্য রাইজর দলের যে এইম, যেটা অখিল গগৈ সবসময় বক্তব্য দিয়ে থাকেন যে আসামে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের যেগুলো এজেন্ডা সাম্প্রদায়িক এজেন্ডা বেশিরভাগ, কিন্তু রাইজর দলের মেইন এজেন্ডা ছিল সাম্প্রদায়িক এজেন্ডাকে শেষ করে যাতে আসামে অর্থনৈতিকভাবে রাজনীতি প্রতিষ্ঠিত করা যায়, প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবাইকে সমান অধিকার দিয়ে আসামে যাতে অর্থনৈতিক দিক দিয়ে আগুইয়ে নেওয়া যায়, সেই আশা নিয়ে রাইজর দল বর্তমানে কাজ করছে। আর বর্তমানে আসামে একটাই চর্চিত দল, যদিও সরু দল ছোট দল, এখনও আসামও অখিল গগৈ জেলে থাকার সময় আমরা নির্বাচনে মাত্র 3-4-5 সিটে আমরা ইলেকশন খেলেছিলাম। তখনও কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের জন্য আমরা অনেক আলোচনা হয়েছিল, জেলের ভিতরে অখিল গগৈর সঙ্গে আলোচনা করেছিলেন, কিন্তু তখনও কংগ্রেস দল আমাদের সঙ্গে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিল, অ্যালায়েন্স করেন কি। এমনকি অখিল গগৈ যে শিবসাগরে ইলেকশনে জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই সিটেও কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা মানে ক্যান্ডিডেট দিয়েছিল, যার জন্য কংগ্রেস সবসময় বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু এরপরও এককভাবে রাইজর দল যেভাবে সাংগঠনিক কামকাজ আসামে আরম্ভ করেছে, আমরা নিশ্চয়ই জানেন রাইজর দলকে বাদ দিয়ে আসামে কোনো দল সরকার গঠন করতে পারবে না। এই পর্যন্ত সাংগঠনিক স্ট্যান্ড বর্তমানে আসামে আছে। বর্তমানে যদি বিজেপি এবং আরএসএসকে টেক্কা দেওয়ার মতো একজন লিডার, যেটা স্যারে বলেছেন, একমাত্র অখিল গগৈ রাইজর দল, বিকল্প আর কোনো দলও নেই। প্রত্যেক দল কম্প্রোমাইজিং লাইনে চলে, কিন্তু আনকম্প্রোমাইজিং দল হলো রাইজর দল এবং রাইজর দলের নেতা অখিল গগৈ। আপনি বামপন্থী যেটা মনোভাব আপনি কইলেন, যে বামপন্থী মনোভাব এটা ধরা পড়েনি আপনারা যে এগুলা মিশন আছে? নিশ্চয় আমরা যে প্রগতিশীল জাতীয়তাবাদ, প্রত্যেক জাতি জনগোষ্ঠী আমরা নিয়ে যে রাজনীতি আরম্ভ করেছি, নিশ্চয় কিছু কিছু সময় যে বামপন্থীর যেগুলো চিন্তাধারা আছে, বামপন্থী যেভাবে চলে, হয়তো আমরা যে আদর্শের সঙ্গে হয়তো কিছুটা মিল আছে, যার জন্য বহুত মানুষে বলতে থাকে বা বহু মানুষে আলোচনা করে যে রাইজর দল হয়তো বামপন্থী দল, কিন্তু বামপন্থী দল নয়। কিন্তু বামপন্থীর কিছু আদর্শ আছে রাইজর দলের সঙ্গে মিল আছে, যার জন্য অনেকে আলোচনা করে থাকে। কিন্তু আমাদের দল হলো আপুসীন প্রগতিশীল জাতীয়তাবাদী আঞ্চলিক দল, প্রত্যেক জাতি। আমি কেন একটু ইন্টারাপ্ট করি, আমার জহিরুদ্দিন ভাই যেটা কইছেন যে রাইজর দল একমাত্র দল যে দলটায় বিজেপির বিট করতে পারে, ডিবিট করতে পারে, এবং রাজ্যর দল থাকা কোনো দলীয় আসলে সরকার গঠন করতে পারতো না। 3 নম্বর একটা দিন পয়েন্ট কইছেন যে একমাত্র অখিল গগৈ আসামের একমাত্র নেতা যার মধ্যে এই শক্তি আছে বিজেপির সঙ্গে আপুসীনভাবে ফাইট করা। ওখানেও মানে সোর্সের মধ্যে বুথ, এই যে মাইন্ডসেট যেটা যে একমাত্র অখিল গগৈও নেতা যাই বিজেপির সঙ্গে ফাইট করতে পারবা, ওটার মধ্যে সবকিছু মানে লুকাইয়া আছে। আর এই মাইন্ডসেটটা একটা অ্যালায়েন্স বা জোট গঠন করার প্রধান অন্তরায়। আমি আমার নিজের সবচেয়ে সুপার মনে করা, আমি আমার সবচেয়ে বড় নেতা মনে করা, আমিও সবচেয়ে বড় নিজের আপুসীন লিডার ভাবিয়ে নেওয়া,
আমি আমারও সাংগঠনিক শক্তি আছে বলিয়া ধারণা করিয়া নেওয়া আমার মনে হয় নিশ্চয় আপনি জোট শুনছেন রাজনীতির অখিল গগৈ আজ দিন পর্যন্ত একটা স্টেটমেন্টও বলেনি যে আমি এককভাবে লড়াই করব। এইমাত্র আপনার হয়েছে কিন্তু এইমাত্র কংগ্রেসে বারবার বিশ্বাসঘাতকতা করবার অখিল গগৈ বসে থাকবো, রাইজর দল বসে থাকবো, এটা কি বলতে পারে? আজকে যখন প্রথমে ইলেকশনে না না আমার কথাটা ইলেকশনে না আপনি আমি বলবার আগে আপনি বলছেন আমি যেহেতু এটা যাইতাম না আসলো আমি বলি, যখন কংগ্রেসে প্রথম আলোচনা করেছিল ইলেকশনের সময়, যখন অখিল গগৈ জেলে ছিলেন রাইজর সঙ্গে অ্যালায়েন্সের জন্য, দিগ্বিজয় সিং থেকে আরম্ভ করে বড় বড় লিডার, দিল্লির লিডার পর্যন্ত আমাদের গুয়াহাটিতে এসে আলোচনা করেছিলেন। কিন্তু পরে যখন হাংরামা মহিলারী দল কংগ্রেসের দলের সঙ্গে অ্যালায়েন্স হয়েছিল তখন অহংকারী বেড়ে গেল, কংগ্রেস অ্যালায়েন্স ভেঙে দিল। এরপর যখন উপনির্বাচন তাওরা এবং মরিয়ানির উপনির্বাচনের সময় বারবার অখিল গগৈ রাইজর দলের সঙ্গে কংগ্রেসে আলোচনা করেছিল অ্যালায়েন্স করার জন্য, কিন্তু কংগ্রেস প্রত্যাখ্যান করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। পরে এককভাবে রাইজর দল তাওরাতে ইলেকশন নির্বাচনে অবতীর্ণ হয়েছিল, তাওরাতে অখিল গগৈ 1 নম্বর হয়েছিল, অখিল রাইজর দল 28,000 ভোট পেয়েছিল রাইজর দলে, আর কংগ্রেসে পেয়েছিল কত 12,000 ভোট। ঠিক মরিয়ানিতে ঠিক এইভাবে ঠিক আমরা রাইজর দল বেশি ভোট পেয়েছিল। যদি অ্যালায়েন্স হইতো তাহলে রাইজর দল কংগ্রেস মিলে যদি অ্যালায়েন্স থাকতো তাহলে উপনির্বাচনে তাওরা এবং মরিয়ানি সিটে নিশ্চয় অ্যালায়েন্স পার্টি জিততে পারতো, কিন্তু বিশ্বাসঘাতকতা করার কারণে আজকে জিততে পারেনি। ঠিক উপনির্বাচন 5টায় উপনির্বাচনে আজকে বিজেপি, এজিপি, ইউপিপিএল, আজকে বিজেপি এজিপিকে একটা সিট দিয়েছে, ইউপিপিএলকে একটা সিট দিয়েছে, কিন্তু 5টা সিটের মধ্যে আজকে বিরোধী ঐক্য মঞ্চের তরফ থেকে একটা সিট দাবি করা হয়েছিল এবং যে মিটিং হয়েছিল, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে একটা সিট বিরোধী ঐক্য মঞ্চকে দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে দিল্লি থেকে একটা টিকিট ঘোষণা করে দেওয়া হলো একজন ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট ঘোষণা করে দেওয়া হলো এই ক্যান্ডিডেট বিজেপিতে ছিলেন, কংগ্রেসে যোগদানও করেননি। বিজেপি টাকা একজন ক্যান্ডিডেট আবার কংগ্রেসে ঘোষণা করে দিল, অ্যালায়েন্স ভেঙে দিল। এই অ্যালায়েন্সটা কে ভেঙলো? কংগ্রেস না রাইজর দল না জাতীয় পরিষদ? যার জন্য কংগ্রেসের অহংকারের কারণে, কংগ্রেসের জহির ভাই সহ কংগ্রেসের বিশ্বাসঘাতকতার কারণে আজকে আসাম অ্যালায়েন্স পার্টি হচ্ছে। দলের সম্পূর্ণ সব নেতাকর্মী মাইন্ডসেটটা সেম, শুধু অ্যাটাকিং এবং অন্যরে হেয় প্রতিপন্ন করা। একটা যদি অ্যালায়েন্স হয়, একটা পরিবার গঠন করতে সময় একটা সহযোগিতা, একটা সুন্দর একটা মনোভাবের দরকার। রাইজর দলের নেতা, সব নেতায় শুধু কংগ্রেসের, আরে আপনারা এই দলের সঙ্গে অ্যালায়েন্স করবেন, আবার এই দল সেই দলের হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা দিন। যে সময় 5টা সিটের মধ্যে একটা সিট ফাইনাল হলো, ভূপেন বোরা থেকে আরম্ভ করে প্রত্যেকটা আমরা কমিটির মানুষ ছিল, হঠাৎ করে দিল্লি থেকে বিজেপির একজন ক্যান্ডিডেট ঘোষণা দিয়ে দিল, রাইজর দল কি বসে থাকবে? যদি কংগ্রেসে যদি অ্যালায়েন্স পার্টনার হিসেবে বসে একটা সিদ্ধান্ত করে নিয়ে দিল, এরপরে যদি কংগ্রেস তাকে রাইজর দল কি বসে থাকবে? আমরা কংগ্রেস সমালোচনা করবে না, আলোচনা করবে না। কংগ্রেস দলে এখনো চেষ্টা করে যে একটা মিত্রতা, কংগ্রেস দল যদি এই অ্যাটিটিউড যদি রাইজর দলের থাকে, কংগ্রেসে যদি হেয় প্রতিপন্ন করতো জনমানুষের কাছে, এটা একটা কি যেভাবে অখিল গগৈ গৌরব গগৈ থেকে শুরু করি আমরা প্রত্যেক নেতাকর্মীরে অ্যাটাক করেন, ডিফেম করেন, আমাদের এবার কংগ্রেসের সঙ্গে সহযোগিতাও চাই। আমরা সবসময় সহযোগিতা চাই, সবসময় চাই যে অ্যালায়েন্স হইতো, একটা সুন্দর একটা পরিবেশ করি, যাতে আমরা এই নির্বাচনে 5টা সিট ওখানে হইলো না। আরে কইতে দিন না, 5টা সিটের মধ্যে একটা সিটও জিও দেওয়া হইতো, এই আপনার এই মিত্রজোটের অন্যান্য দলটা দেওয়া হইতো, ঠিক আছে, আলোচনাও আছে, এইভাবে একবারও গেছে। তারা যে ক্যান্ডিডেট বিবেকানন্দ দাস, যে 7বার না 8বার হারিয়েছে ইলেকশন নির্বাচনে, তার সবসময় তার ইয়ে ফরফিট হয়েছে, সিকিউরিটি ফরফিট হয়েছে, এরকম একজন মানুষটা তারা ক্যান্ডিডেট খাওয়া করতে চায়। আমরা কত হইলো কংগ্রেসের তো এরকম কোন ক্যান্ডিডেটও নাই, বিজেপির ক্যান্ডিডেট আনিয়ে দিছে। আরে ভাই কংগ্রেসের একটা ক্যান্ডিডেট হোক না বিলো ক্যান্ডিডেট, শুনে শুনে এর মানে বিজেপির ক্যান্ডিডেট কংগ্রেসে দিয়া দিছে। বিজেপির ক্যান্ডিডেট না, আমরা কংগ্রেস একজন মানুষ, আমরা ফ্যামিলি দাইছে, আমরা সঙ্গে জয়েন করছে, আমরা সঙ্গে তাকে মাত কথা হইছে, আলোচনা হইছে, কংগ্রেসের জয়েন করে আলোচনা নাই, বড় অঙ্কের পয়সা দিছে, বিরোধী ঐক্য মঞ্চ নীতি আদর্শ আছে, নীতি আদর্শ বিরোধী ঐক্য মঞ্চ আপনারা এখনো মাইন্ডসেট নাই, পয়সার মাত মাতিলা, আপনি পয়সার মাত মাতিলা, এটা তো আপনার অভ্যস্ত। আরে বদরুল ভাই গরম হইয়াল, আপনিও তৃণমূলও আসলা, আপনি নয়া কংগ্রেসও আইছো, আরে নয়া কংগ্রেস আপনি এমপি ইলেকশনে কংগ্রেসও আইছো, আপনিও কংগ্রেসের এগেইনস্টে মাতিছো। আরে ভাই আজকে এমপি ইলেকশনের আগে আপনি কংগ্রেসের এগেইনস্টে মাতিছো, আপনি কংগ্রেসের এত শেল্টার দিবার কি যুক্তি আছে?
আমরা তৃণমূলের মানুষ। কংগ্রেসের সালটা দল। আমরা এই দল গঠন করছি, এই দলের সঙ্গে আছি। বদরুল ভাই কংগ্রেস সম্পর্কে কি বলবেন? আপনি এমপি ইলেকশনে কংগ্রেসে আইছো, আচ্ছা তাতে কি আসে যায়? আমি যদি আজকেও হয় তাতে কি আসে যায়? যার জন্য আমি যদি আজকে আই পার্সোনাল এইগুলা কি দরকার? আরেকটা অন ক্যামেরা পয়সার লেনদেনের একটা বহুত বড় অভিযোগ হ্যাঁ। ওটা নিয়র হুম। এটাও কিন্তু বহুত বড় গুরুতর আচ্ছা এটা তো এই বিষয়টা যে যেখানে অভ্যস্ত থাকে যারা আচ্ছা ঠিক আছে তারা এইভাবে দুনিয়ার বিচার করে। আচ্ছা, ঠিক আছে। অখিল গগৈ যদি এটা করিয়া থাকেন, অখিল গগৈ যদি এটা করিয়া থাকেন, তাই তারও দেখবা পৃথিবীতে এইভাবে চলে। যদি বিরোধী আমরা এইভাবে যদি চিত্র হয় যে বিজেপির রাখি ফায়দা বিজেপি বহুত ওয়েল এন্ড গুড কাম Yes, করে yes, yes. Right, 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 right. মিত্রজোট ওটা মূল কথা হয়েছে গিয়া যে ঐক্য স্পিরিট Yes, yes. এই স্পিরিটটা মানে যে রাজ্যদল রাখে না। রাজ্যদলের অখিল গগৈয়ে যেভাবে আমরা নেতা গৌরব গগৈরে অ্যাটাক করই, বুঝা যায় যে তাই ইন্টারন্যাশনাল লিডার। আসামত আরে গৌরব গগৈ জিতাইতে সবচেয়ে বেশি ভূমিকা অখিল গগৈ, পয়সা না অখিল গগৈ সবচেয়ে বেশি ভূমিকা অখিল গগৈ। অখিল তো গগৈ- অখিল গগৈ সমালোচনা করলে কি অসুবিধা? অখিল গগৈ 100 সিট জিতাই দিছে কংগ্রেসে। অখিল গগৈয়ে কংগ্রেস 100 সিট জিতাই এর লাগি তো উপনির্বাচনের ফার্স্টটা যেটা কংগ্রেস হারিছে, তাই তো ঠিক আছে। এলাইস না হয় হারিছে। আমরা হারিলেও আমরা যে সম্মানজনক রবীন্দ্র গেছি। ছেলে পর্যন্ত হারিছে, কারণ আমরা কিটা? বিরোধী দল তাকিয়া আমরা সম্মানজনকভাবে আমরা হারিছি। হারিছে। হার লাগি তো আমরা সম্মানজনক ফাইট করছি। দুটা পয়েন্ট মাত্র আমরা দলাই দিও সেখানে হোক আমরা ফাইট করছি। সব গানো হারিছে। আপনারা ডাইরেক্ট বিজেপির সাপোর্ট করছেন, সাহায্য করছেন। সব গানো হারিছে। এই ক্ষেত্রে পরিবেশ নাই, যে পরিবেশ এটা নাই। ডিবেটে পরিবেশ দেখুন, নাই। ব্যক্তিগত যদি এখানে যদি দুইটা দল ধরা হয় তাহলে দেখা যার যে ঐক্যর কোনো স্পিরিট নাই। রাইট রাইট আমরা- এই কথা আমি বলতেছি, না, এই কথা আমি না, বলতেছি। না, না, এই আগে প্রথমে ঐক্যের না, না, স্পিরিট তৈরি করতে না, লাগতো। না, এই অভিযোগ আপনার উপরেও আপনার উপরেও এই অভিযোগ গজনের আরে আমি তো মানিয়া যে হ্যাঁ মানিয়া যে ঐক্যের ঐক্যর কোনো স্পিরিট নাই। সমালোচনা আমি একটা কথা কই সমালোচনা- আমি একচুয়ালি আমি আইতে সময় কিন্তু ডরাই আর বুঝছ না নি হ্যাঁ। কইয়া কংগ্রেস আর রাইজর দল তো তারা দেখ করলে ভিতরে ভিতরে একতো তো দুই মিলিয়ে আমার খুশি হইবা বুঝছ না নি ওখান মোটামুটি এটা মজা লাগছে আমার তারা ধরা আলাদা রয়ে গেছে কারবার বুঝছ না আজকের দিনে আমি কই আর ওই যে বর্তমানে যে চলের যে ওরকম চলিয়া যাইব 26 এইরকম কিছু হইতো না হিমন্ত এমন সিস্টেমে রাখুন দেয় হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসও তার মানুষ আসুন রাইজর দলের তোমার উকিল বই এখন পুরা তার মানুষ আছে যে এটি কথা মানুষ নাই আমি আপনার কই আর আমি ও মাতো আমি আপনারে রাজ্য দলের মানুষ আপনি হিমন্ত বিশ্ব ওরকম খেল লাগবো খেল লাগাই থাকবো টাকা অবস্থা 26 সেম এলাকা হইতো না কিছু হইতো না বিরোধী 35-35টা সিট পাইব দুটো মিলে বিজেপি আবার সরকার হইব তারা বর্তমানে যে সিস্টেম তারা ওই সিস্টেমে তারা স্যার হ্যাঁ হিমন্ত বিশ্ব শর্মা ওই সিস্টেমে রাখছে তারা কেলেই রাখছে ওই যে আপনারা কইতা যে গত লাস্ট যে বাই ইলেকশনের যে ফার্স্টটা সিটের কথা কইতা যে ফার্স্টটা সিট আসা ওইখান ঠিক আছে মাত রাজ্য দল দিয়ে বা বিরোধী যে দাবিটা করছেন আমরা এক সিট কিন্তু এটাও বোঝা লাগবো যে আমি তো অ্যাকচুয়ালি মাতো আমার যাইতাম সাইয়ার না আমি যাইতে লাগে আমার বিরোধী এটাও বোঝা লাগবো যে আমার এই জায়গাত আমি যে একটা সিট দাবিও করি আর যে আমার কতটুকু স্ট্যান্ড আছে আমার যেমন গ্রাউন্ড লেভেল আমার কতটুকু শক্তি আছে আমার যদি শক্তি থাকে না আমি আইও কই না আমার ওকে দিলাম দেওয়া যেতে থাকবে শক্তিটা দেখতে হবে গ্রাউন্ড লেভেল শক্তিটা দেখার পরে গিয়া বিরোধীরা গিয়া একটা কংগ্রেস বলে একটা সিট দিত গিয়া আমিও কথা নির্বাচন হারিবে নিজে আর তার লাগে 126টা সিট আমরা বেশি দিন তো হয়েছে না বাই ইলেকশনের বেশি দিন হয়েছে না বাই ইলেকশনের নমিনেশন দেওয়ার ব্যাপারে বিহালি সমষ্টির বিশেষ করিয়া এর সভাপতি ভূপেন বরার রিজাইন দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অর্থাৎ এটা কংগ্রেসের ভিতরে ঐক্যমত আসিল না বিহালি সমষ্টির প্রার্থী দেওয়া শুধুমাত্র গৌরব গগৈর জিদর কারণে এটা দিতে লাগছে মানে ভূপেন বরা তো রিজাইন এটা তো সবার মনে আছে এই কথাটা রিজাইন দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো দেখা যায় যে এই মানে রাজনীতির ভিতরেও কিছু রাজনীতি থাকে দলের ভিতরেও কিছু উপদল থাকে হ্যাঁ এটা দেখা যায় তো ব্যাপার হয়েছে যে আমরা যদি বিরোধী ঐক্য যদি স্পিরিট যেটা দরকার এটা লগিয়া সেই ঘরে পাবলিকলি সমালোচনা না করা গুরুভাবে সমালোচনা করা যেতে পারে কিন্তু এখানে যে আলোচনাটা হয় এটা পাবলিক স্পেস পাবলিক স্টেজ এখানেও সমালোচনা করা মানে ভিতরের যে গ্রিভেন্স মানে পার্মানেন্ট গ্রিভেন্স এটা প্রকাশ পারে কেউ অন্যরে অ্যাটাক করার যে মানে সুযোগ কেউ ছাড়িতে না এটা যদি দেখা যায় উপরে হাইকমান্ড দলীয় মানে পর্যন্ত যদি কেন্দ্রীয় স্তর পর্যন্ত যদি এটা থাকে তাহলে ঐক্যের কোনো সম্ভাবনা নাই ঐক্য বাহ্যিক ঐক্য আর বাদেও ভিতরে দিয়ে বাঁধ খাটার বিরোধিতা করার একটা পরিবেশ থাকে যে বুঝা গতিকে ঐক্যর প্রয়োজন হয়েছে যে কংগ্রেস ধর আমি একটা কথা বলি আর
কংগ্রেস দলের ঐক্য তারা নিজের কাছে ঐক্য নাই কংগ্রেস যে ঐক্য যে অন্যান্য পার্টি লইয়া যে ঐক্য করার মতো দেখি সিচুয়েশন কংগ্রেসও নাই কংগ্রেসের আইলা খান্দির থেকে কইয়ার আমি আর আপনার গুয়াহাটি পর্যন্ত আমি আসাম পর্যন্ত আসামের যে রেগুলা আছে প্রত্যেক ডিস্ট্রিক্টও আপনি দেখবা 3টা 4টা করে লবি আছে আইলা খান্দির আমি যেটা দেখি আর বর্তমান যে অবস্থা আইলা খান্দির 3টা 4টা লবি আছে সেম আসাম কংগ্রেসও এটা শুধু কংগ্রেস না সব দলের ভিতরে উপদল না তো কংগ্রেসটা বেশি বাসি যায় অন্যান্য দল যদিও থাকে কংগ্রেসটা যেমন বাসে যেমন আমি আমার যেটা দেখছি আমার রাজনৈতিক যেমন যতদিন রাজনীতি করি যতদিন দেখে ভুবনেশ্বর কলিতার পর থেকে কংগ্রেসের সভাপতি থাকা অবস্থা যে কংগ্রেসের ঐক্য যেটা আসলে নেতৃত্ব যেটা লিডারশিপ যেটা মানিয়ে নিচ্ছে ভুবনেশ্বর কলিতারে টাইম যাওয়ার পর থেকে আর কংগ্রেসের লিডারশিপ আর মানামানিয়ে রয় না অঞ্জয় দত্ত আইলা রিপন বরা আইলা ভূপেন বরা আমরা একজন পরে একজন আইবা আবার তার মাঝে তারা একটা বেড়াতে লাগে ওখান বর্তমানে কংগ্রেসের 3টা লবি দলীয় বোয়ার আসাম কংগ্রেসর আইলা খান্দিত মনে 5টা লবি দলীয় বোয়ার আমার বদরু ভাই তার লবি আছে বদরু ভাই লবি এক আছে আমার জুলুক ভাই লবি এক আছে এনাম ভাই লবি এক আছে বিভিন্ন ওখানে ওই আইলা খান্দি যে কংগ্রেস যে আমি কইয়া দে আবার আপনারা দেখা পাইছে তো রেজাল্ট বিগ জিরো রেজাল্ট দিব কারণ ওই একমাত্র কারণ কি জানো নি উপরতে এক লবি যাইবা লবি শেষ করতে বুঝছেন না অন্য কেউ শেষ করতে তারা নিজে শেষ করি ফেলাই ঠিক আছে আমরা আলোচনা না ইনো রিপন ভাই যেটা কইছো যে দেখুন রিপন ভাই যে দলের মধ্যে যত বেশি মানে দলের পপুলারিটি বেশি যে দলের গ্রহণযোগ্যতা যতটুকু বেশি এই দল আভ্যন্তরীণ একটু থাকি যায় এটা এখন থাকি না আগে থেকে আছে থাকি যায় আপনারা আপনি যে অন্যরে ডিল মারা রাখে প্রথমে নিজের গিরিবান বা নিজের চেহারার দিকে খাওয়াটা একটু ভালো উত্তম এবং আজ আপনারা দল আমরা দলের দরবার নাই ভাই এটা দল নাই বা দল না না দল নাই কি লাগবে আমরা দল আজকে দল কি লাগবে আজকে দিনে দল বিদায় ফোন দল শেষ হয়ে দিলা ঠিক আছে খুদ বিদায় কে কইতা যে আমি জনতা করছি আমার সুজাম ভাইয়া ফোন করে কইতা যে অমুক তারিখ জনতা হইব আমি জনতার নামাজ পড়াইব সাজু ভাইয়ে এটসেট্রা এটসেট্রা এটা তো আপনার বিদায় কে কইতা আপনারা কইতা আমরা বক্তব্য নাই যে সে জনতার নামাজ পড়াইব খানো জনতা হইব খিলা হইব এবং দুবলি জনতা হইছে এটা আমরা আসামের মানুষ লেটার জনতা হইয়া যেটার মানে আমরা কই শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়ে গেছে গিয়া এখন সেই ডেড বডি লইয়া মৃতদেহ লইয়া আলোচনা করিয়া সময় কইলাম না ঠিক আছে একটা আমি কই যে আসামের রাজনীতি ক্ষেত্রেও আর অন্যদিক বদরুদ্দিন আজমল একটা ফিগার ইন্টারন্যাশনাল ফিগার আমরা যদি প্যারিসও যাই আমরা লন্ডনও যাই তার ব্র্যান্ড আমরা পাইয়া একজন সাধারণ মানুষ হিসাবে বুঝাই থাকি গিয়া ইন্টারন্যাশনাল গর্বর বিষয় সেকেন্ড কথা হয়েছে গিয়া তাই এইগুলা কাজ যে তাই এডুকেশন লাইনও শিক্ষার জগত প্রচুর সফলতা দেখা গেছে হুজাইর আমরা যেগুলা কোচিং সেন্টার আজমল কোচিং সেন্টার খোলা হয়েছে এই দিক দিয়েও তার প্রচুর সফলতা প্লাস চ্যারিটিগুলা দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবে ও বিভিন্ন বন্যা ত্রাণগুলাও এগুলা আজমল ফাউন্ডেশনের পক্ষে দেওয়া হয় কিন্তু যেটা নুরুল ইসলাম মাধবের সাহেব বলছেন রাজনৈতিকভাবে তাই সেমন এক্সপার্ট নি আর এটা তার প্রতিছবি দেখা যায় যে যেভাবে বিধায়ক বহিষ্কার করা হয় বা সাসপেন্ড করা হয় মানে চুনি ওই বিধায়ক লড়ে এবং এইগুলা জিনিস নীতিগুলা ইউডিএফর ক্ষেত্রে কতখান আইছে যেহেতু বাহারুল ইসলামের মতো একজন ক্যান্ডিডেট হইয়া যেভাবে করিমগঞ্জ তারা মাটো লামসলা লোকসভা নির্বাচনত এর পিছনে কিতা কারণ বাহারুল ইসলামরে ক্যান্ডিডেট দেওয়ার মূল্য হইলে আইলে খান্তি দুই বিধায়ক জাকির হোসেন লস্কর নিজামুদ্দিন সুজাম ভাই তাই প্রথম থেকে তাই বাহারুল ইসলামের টিকিট দেওয়ার তাই ভালো করতো বাহারুল ইসলাম পুরা টিকিট লেট হইছো টিকিট এখন সুজাম কারেকশন করি আর মানে দুই বিধায়ক জাকির এবং নিজাম খাঁ পক্ষে আসলো পারুল চৌধুরীর পক্ষে ঠিক আছে আর বাহারুল ইসলামর পক্ষে আসলা সুজামুদ্দিন বা আমরা দলীয় সুপ্রিমো পর্যন্ত মোটামুটি ধরো বাহারুল ইসলামের পক্ষে একটা সিচুয়েশন তারা আই গেছে বিধায়ক হলো কইছেন আপনি যদি বাহারুলের টিকিট যদি না বা পারুল চৌধুরীর টিকিট যদি না দেন আমরা নামতাম না ভিডিওটা তো এম হুজুর বাইদ্য ইয়া টিকিট দিতে লাগছে পারুল চৌধুরীর আমরা ওই সময় একটা মেসেজ দিছিলাম আমরা কইছি যেমন আমরা যদি বাহারুল ইসলামের ক্যান্ডিডেট যদি বানাই হাবিব চাবর এবার ভোট যে কংগ্রেসের ভোট যেটা হয়েছে যে এটা যে কংগ্রেস দিকে ভোট হয়েছে না এটা হাবিব চাপ দিকে ভোট দিয়েছে মানুষের একজন জানরা মানুষ আইন বিষয়ে পার্লামেন্টের মাত্রা যোগ্য মানুষ ওই যে আমরা ওই সময় কইছি আমরা যদি পারুল চৌধুরীর আমরা টিকিট দেওয়া হয় আমরা দল থেকে আমরা 4 ঘন্টার ভিতরে ম্যাচ হারিয়ে দিই আমরা যে হাবিব চাপের সামনে আর বাহারুল ইসলাম যদি টিকিট দেওয়া হয় হাবিব চাপ বাহারুল ইসলামের কাছে হারিবা কেন লাগি যেমন শিক্ষার দিক দিয়ে হাবিব চাপটি বহুত উপরে বাহারুল ইসলাম বা ইয়ং মানুষ জান্ডা সব দিকে মানুষের দিবার উচিত মানুষের একটা মাথা দিচ্ছে মানুষ শিক্ষিত মানুষ সিদ্ধান্ত দুই বিধায়ক সিদ্ধান্ত দলের একটা কমিটি লয় কিন্তু দলের কমিটিও দুইজন একটা ডিস্ট্রিক্ট দুইজন বিধায়ক যে আমরা বদরপুরের বিধায়ক শরীর শারীরিক দিক দিয়ে খারাপ আইলাকান্দির এক বিধায়ক আর আলগাপুরের এক দুই বিধায়কে কইছেন কিতা
ফারুক চৌধুরী টিকিট দেওয়ার লাগে আর সুজাম ভাইও কইছেন বারুল ইসলামের টিকিট দেওয়ার লাগে এক ডিস্ট্রিক্টে দুই বিধায়ক এক পক্ষে থাকার কারণে গিয়া ফারুক চৌধুরীর পক্ষে টিকিটটা গেছে গিয়া ফারুক চৌধুরী কারোর কাছে টিকিট যাওয়ার পরে যে মানুষের কাছে একটা মাত কথা আইছে না এবার আমরা শিক্ষিত মানুষের উপর দিতাম শিক্ষিত মানুষ দেখা গেছে ফারুক চৌধুরীর থেকে শিক্ষিত মানুষ হইলাম বারুল না হাবিব রশিদ চালাইছে কংগ্রেস যদি এই জায়গায় যদি আমরা বারুল ইসলামের টিকিট দেওয়া হইত তে আমরা এই মাঠটা আমরা না আমরা মানুষের কাছে যে আমরা যেটা যে বেকুট আমরা যেটা গেছি যে একমাত্র কারণটা হইলো আমরা এমপি ইলেকশনও ক্যান্ডিডেট সিলেকশনের কারণে আর্থিক লেনদেন একটা না আর্থিক লেনদেন একটা অভিযোগ সব সময় করে যে এই যে টিকিট বাটাবাটি হলেন সব দলের ক্ষেত্রে দেখা কংগ্রেসের ক্ষেত্রেও আজকাল শোনা যায় লোকের মুখে যে টিকিটটা দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন এটা না এরকম এরকম বুঝছি না এবার যে যেমন আমরা লোকসভার যে আমরা ক্যান্ডিডেট যে বারুল ইসলাম ফারুক চৌধুরী নিজে কইতে পারবেন যে 1 টাকা নোট দিচ্ছেন এই টিকিটের জন্য 1 টাকা নোট উল্টা বরঞ্চ তান্ডে পার্টিয়ে তান্ডে ডোনেশন করতে কেন জায়গা আমার রিপন ভাই যেটা খুঁজছো এটা একটা মিনিট রিপন ভাই যেটা খুঁজছো দেখো দুই বিধায়কের সাজেশন মর্মে ফারুক চৌধুরীর টিকিট দেওয়া হইল বর্তায় সুপ্রিমোর উপরে সিদ্ধান্ত জানিয়ে সমস্ত দোষ সেই কিতা সাজেশন দিল এটা বড় কথা না যে সিদ্ধান্ত জানি নিলা ও তার উপরে সমস্ত দায়িত্ব বর্তায় তো এই ব্যাপার যে পারুল চৌধুরীর তাই ইয়ে করছেন মানে দুই বিধায়ক কইছেন আমরা যদি পারুল চৌধুরী যদি টিকিট দেওয়া হয় আমরা ফিল্ডও আমরা ঘুরিমু আর যদি পারুল চৌধুরী টিকিট দেওয়া হয় না আমরা ফিল্ডে থাকতাম না দুইটা সমষ্টির যদি দুই বিধায়কের যদি এইরকম কথা একজন দলের সুপ্রিমোর হয় দলের সুপ্রিমে কিরকম সিদ্ধান্ত নিবা দুই বিধায়করে কেদা করিয়া মানে দল বিধায়করা মানে দলের উপরে না না বিধায়ক দল না এইবার না না বিধায়ক তো দল বিধায়ক তো দল না দলের সুপ্রিমো কথা তাই মানুষ না 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 দলের সুপ্রিমো তো সর্বসভা হইতো না দলের সুপ্রিমো তো সবরে লিয়া তো সুপ্রিমো না না দলের সুপ্রিমো যদি সর্বসভা যদি নাই যোগ যে সিলেক্ট করবে এগু যদি হই যেতে দলের বিধায়ক লাগি দলের কর্মী কি দল লাগে না না বাকি এখন তারা কইলে বলে না দলার করে নিয়ে দিলাইতা দিও এমপি বলাই দিতা একটা বিদ্রোহ দেখা দিছিল ও টাইপের এবং এই বিদ্রোহ বাসানিত গিয়া দেওয়া হইছে ওরকম দুই বিধায়ক যে সময় তারা কই দিছেন আমরা যে পারুল চৌধুরী টিকিট না দিলে আমরা বারোই তো না ফিল্ড জহির ভাই কিটা আসল কথা হইতে আসলে আসল হইল ইউডিএফর আমরা টিকিট লই আলোচনা সমালোচনা চলে স্বয়ং দলহর সভাপতি বদরুদ্দিন আজমল সাহেব 10 লক্ষ ভোটে হারিছে লাগিয়া দুই বিধায়কে কইছেন টিকিট দিলেইছেন এলে কিছু না ইউডিএফর প্রতি সাধারণ মানুষের যেটা খুব হয়েছে মানুষরে বহুত আশা লইয়া বিশেষ করে সংখ্যালঘু মানুষে ইউডিএফ দলটা বানাইছে কংগ্রেসের বিভিন্ন দিনের 30 বছরের রাজনীতি আসামত ইতিস না আসলে মানুষের দুর্নীতি বিটিএটি দাঙ্গা মানুষ ঐক্যবদ্ধ হইয়া ইউডিএফ দল গঠন করল বিশেষ করে সংখ্যালঘু মানুষের যথেষ্ট মানে এই দলের প্রতি আস্থা আসলো যে দল গঠন হইলে অন্তত আসামও সংখ্যালঘু মানুষে রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক সামাজিক ক্ষেত্রে হোক এটা শেল্টার দিবে ইউডিএফ আমি আপনারা কই শিবসাগর সমষ্টিত আইলাকান্দির মানুষরে হ্যারাসমেন্ট করা হইছে রাইজর দলের ওকিল কই কিতা ভূমিকা আমি কইলাই তুমি কইবা আমি আমি ক্লিয়ার করিলাম আমি একমত নাই কিন্তু এই কথা বলছো সত্য যে রাইজর দল বর্তমানে রাইজর দল আমি ক্লিয়ার করিলাই তখন এইডেভার পজিশন আমি ক্লিয়ার করিলাই তখন ডিভাইডও মানুষে জানবো কিতা আলোচনাটা হইছে আমি ইউডিএফ দল গঠন হইছে মানুষের আশা আসলো ইউডিএফ দলে আমরা শেল্টার দিব কিন্তু আমি হাইলাকান্দির ক্ষেত্রে কই ইউডিএফ এর সবচেয়ে বেশি মানুষে হাইলাকান্দি ইউডিএফ রে দিছে দুইবার 3 জন এমএলএ দিছে পঞ্চায়েত দিছে কিন্তু এর বিনিময়ে কিতা হইছে হাইলাকান্দির সমষ্টি একটা কাটিয়ে গেছে এর বিনিময়ে কিতা হইছে হাইলাকান্দি জিপি কাটিছে এর বিনিময়ে কিতা হইছে হাইলাকান্দির ব্লক কাটিছে এর বিনিময়ে কিতা হইব নেক্সট হাইলাকান্দিত হয়তো একদিন এমন একদিন আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টটাও দেব কিতার লাগে মানুষে ইউটিউবে আর ভোট দিত কিন্তু ফারুল চৌধুরী নাই হাবিব রশিদ নাই মানুষে ইউটিউবে ভোট দিছিল কিতার লাগিয়া আমরা রাজনৈতিকভাবে শেল্টার দিবার লাগি আজকে ইউটিউবের 3 জন এমএলএ থাকা অবস্থায় হাইলাকান্দি যারা সমষ্টি ধরিয়ে রাখতে পারছেন না কোনো ধরনের প্রতিবাদ হইছে না যে সময় শুনানি হয়েছিল এই সময় দান সমষ্টি কাটিয়ে গেছে তাই নিয়ে উপস্থিত আসলে না তো ই দলটা মানুষ কিতার লাগে ভোট দিত শুনানি সময় আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দে আমি এটা করছো জহির ভাই যার কারণে ইনো হাবিব রশিদ আর ফারুল চৌধুরী নাই হাইলাকান্দি ইউটিউবের প্রতি সাধারণ মানুষের বিদ্বেষ না আইছে আর জীবনে জীবনে আর ইউটিউব দল আর আইতো না ইউটিউবের দল আইবো কিনা না 26 আপনারা বুঝতে পারবেন আর আইতো না ইউটিউব শিবসাগর সমষ্টি তো মানুষে আইবা আপনারা কি দাবি ওইগু মাথা লাভ নাই কিতা ঘটি গেছে ওগুলো কথা কই ইউটিউব দল একটা মিনিট
এআইইউডিএফ দলৰ দেখুন এআইইউডিএফ জহির ভাই যে মাত মাতিছেন আমি এই পয়েন্টত তার লগে একমত আমরা আসামের মানুষে এই আশা প্রত্যাশায় বিশেষ করে সংখ্যালঘু মানুষ এই আশা প্রত্যাশায় এআইইউডিএফ দল গঠন করছিল যে মানে মাইনরিটি মানুষের পক্ষে সংখ্যালঘু মানুষের পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা এআইইউডিএফে নিব নিচে ঠিক আছে একটা আদর্শগত ফাইট এআইইউডিএফে করব কিন্তু দেখা গেছে ঠিক বিপরীত চিত্রটা খুদ এআইইউডিএফর যাই সুপ্রিমো আসবেন তার খার লগে বন্ধুত্ব খার লগে সম্পর্ক খা মামার লগে তার কত আচ্ছা মামার লগে তার যদি বন্ধুত্ব থাকে মামা তানে জিতে গেলে না দুবরি আচ্ছা। ও যে আপনারা যে একটা ব্লেম আনুন জি আমরা মানছি না তো। বন্ধুত্ব আমরা মানছি না তো। আপনার আমার যদি বন্ধুত্ব থাকে তা আপনি পুরো সময় চাইবেন না আমরা মানছি না মামা পারছেন না মামা চেষ্টা করছই মামা চেষ্টা করছই বদলদিন আজ বলতে জিতে গেলে না মামা আচ্ছা ঠিক আছে হইয়া তো এটা দেখা গেছে যে মামার সঙ্গে তো সৈক্যতা ওখান আপনারা কইয়া সংখ্যালঘু মানুষের দ্বারা আপনারা দেখতে চাই আচ্ছা রাখো আপনারা ওখান কইয়া ঠিক আছে। আপনি সংখ্যালঘু মানুষের ধ্বংস করলে কংগ্রেসের ধ্বংস আচ্ছা করছে ঠিক আছে ঠিক আছে আজকের দিনে যে সংখ্যালঘু মানুষের যেগুলো সমস্যা যেটা আচ্ছা, ধর্ম ঠিক আছে। হয়েছে যেটা আমরা- এই সমস্যার মূলকে কংগ্রেস আচ্ছা ঠিক আছে ঠিক আছে এনআরসি ও যে উচ্চের যেটা চলে কংগ্রেসের এই সব 15 বছর 1 লাখ রাজত্ব করছেন কংগ্রেসে ভূমি হত্যা ক্লিমার ঠিক আছে হইয়া হইয়া এই দিলেইলে হইয়া। এনআরসির সময় যদি হৌ সময় এনআরসি যদি করি দিতা তে আজকে যে মানুষের এই সমস্যাটা হয় না ঠিক আছে, আজকে ঠিক আছে। ডিলিমিটেশন যেটা কইতে আছে আপনারা দেখো। 2017 এই সময় ডিলিমিটেশন যদি কংগ্রেসে করি দিতা তো আজকে যে আইলা খান সিট দুপুর জায়গা 3 কোটি টাকা দুগু হয় না এইগুলা প্রশ্ন উঠে আইব এর ঠিক আগে আছে, আমি ঠিক আছে, রাখো, রাখো। একটু ভূমিকা হ্যাঁ, লই তো এই যে এআইইউডিএফর সুপ্রিমো যেটা সৈক্যতা তারা যেভাবে আমরা তারা দিছিলাম আজকের দিনে দুবরিত বুট হোক আচ্ছা, রাখো। রকিবুল ইসলাম 10 লাখ কোটি দিছেন তো আজকের দিনে 10 লাখ কোটি তাই নিজে আরিবা ঠিক আছে, ঠিক আছে। চ্যালেঞ্জ করি ওখান কই না। আজকের দিনে বুট হোক না এই এআইইউডিএফ সুপ্রিমো তার মানুষে বদলে আজমনে এগেইনস্টে ভোট দিয়া মানুষের কাছে প্রস্তাইতরা মানুষ আজকে দেখো, বুঝাই দেখো। এরা ডাইরেক্টলি মিডিয়েশন বিজেপির লোকে এর কারণে আসামের সংখ্যালঘু মানুষে এআইইউডিএফ এর প্রতি যে আস্থা যেটা ও কারণে তো আসাম পরীক্ষা দিছো কংগ্রেস জিতছেন কোন জায়গা কোন মাইনরিটি এলাকা ইউডিএফ রে গাইলাইয়া গে কংগ্রেস মাইনরিটি এরিয়া গে ঢুকছেন তো বুড়িয়া হোক বুড়াই হোক দেখা গেছে নগাঁও জিতছেন আপনারা একা গঠনমূলক ভাবে না দেখুন ডিবেটটা অন্যদিকে যাক এই যে চিত্র যেটা দেখতে ওটা বিরোধী দলের ভিতরে অত মতানৈক্য মনোমালিন্য এবং এইটা ফায়দা সরাসরি ভোটর ময়দানে বিজেপির পার এবং হিমন্ত বিশ্ব শর্মা আসামের রাজনীতিত একটা অপ্রতিরোধ হিসাবে নিজরে গড়িয়া তোলার দাবি করা বা দেখা যায় যে বিগত কয়েকটা ইলেকশনে বিজেপির সাকসেস এবং বিজেপি এই দিকটা না চিন্তা করিয়া তারা যেগুলা কাজ করিয়া যার সেটা তারা এই কাজের ভিত্তিতে তারা যখন চায় আর কি বুট চায় সবার সাথে সবার বিকাশের বুট চায় কিন্তু এইদিকে ব্লেমিং চলে এক পোর্শন আর এক পোর্শনে তো এই ব্যাপারে কিতা হইতে চাইতরা যে ওভারঅল পরিস্থিতি দেখরা এফআইলগে এই যে হিমন্তর লগে সৈক্যতা সবচেয়ে বড় প্রমাণ অদরুদ্দিন আজমলের ভাই সিরাজুদ্দিন আজমল তাইনও বিধায়ক হিসাবে তাইন কইছেন হিমন্ত সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ওটা আমি একটু জিনিসটা কইতে লাগে না, আচ্ছা, না, এখন না, না ওটা আমি কই দিয়ে এখন না ওটা বাকি দিয়ে কাটিবা আমি কলম দিব কাগজ দিব লেখি লই দুই নম্বর ইলেকশনের আগে বদরুদ্দিন আজমল বারে বারে আইসন যেন গেছেন চুয়া দিছেন চুয়া রবুটি গেছিল গিয়া এতে মানুষের মনোভাব তাই বুঝা প্রয়োজন আসলো যদি রাজনীতিবিদ হইতা তাই তো বুঝলাম মানে মানুষের মনোভাবটা কিতা মনোভাবটা আগে বুঝি লিতে লাগে ইলেকশনের বাদে নাই ইলেকশনের আগে বুঝতে লাগে যে মানুষের মনোভাবটা কিতা কিতা কত মানুষের মনটাকে কত ফড়ি গেলে গিয়ে বাসে চুয়া দিতে পারে অত বড় একজন আলিম অত বড় একজন লিডারকে তো এই বিরোধশিতা বা এই যে ফিল্ডর রিডিং যেটা এই জিনিসটা তাই বুঝছেন না তো এখনও যদি ইউডিএফ মিটি যাওয়া মানে একটা শূন্যতা সৃষ্টি হওয়া এটাও বুঝতে লাগবো একটা মানে ইউএমএফ শেষ হওয়ার বাদে যে শূন্যতাটা সৃষ্টি হয়েছিল সেই শূন্যতা পূরণের লাগে ইউডিএফ সৃষ্টি হয়েছে আবার ইউডিএফ শেষ হয়ে যাওয়াটাও আবার একটা শূন্যতার সৃষ্টি হইব মানে যদি বিকল্প করিয়া না উঠে কংগ্রেস হোক বা বিরোধী ঐক্য হোক বা অন্য কোনো দল হোক বিকল্প গড়িয়া না উঠে ওটা পর্যন্ত একটা দল নিশ্চিন্ন হয়ে যাওয়া ঠিক নাই কিন্তু যদি অতটুকু পারি হয়ে যায় গিয়া যে মানে আর দাঁড়াইতে পারেন না হ্যাঁ তাহলে তো অন্যরা বাঁচাইতে পারতো না যদি দলটায় নিজেরে বাঁচাইবার চিন্তা না করে আর নিজেরে বাঁচাইবার চিন্তা করতে হইলে পাবলিকের কিতা ভাবের এই দল সম্পর্কে পাবলিকের কথা শোনাটাও দরকার যে এই দল পাবলিকে কিতা দোষারোপ করে পাবলিকের কথা শোনার যদি কোনো ধরনের ধৈর্য না থাকে বা বিভিন্ন সফল নেতা বা সফল দলসকলের থাকে কিতা যে পাবলিকের মাঝে থাকে ইনফর্মার বা বিভিন্ন স্তরের মানুষ থাকেন এবং ইন্টেলেকচুয়াল বেকিং থাকে গৌতম রায় চালাইছে বুঝা গেছে মনে হয় খালি আউরি মাতে
রাত 11টা-12টার বাদে তার ইন্টেলেকচুয়াল হল লইয়া বইতো হাইলাকান্দি শহরের যত বড় বড় ইন্টেলেকচুয়াল হল আসলে প্রফেসর টফেসর এই সমস্ত এরা তার উপদেষ্টা আসলা এরার লোকে পরামর্শ করিয়া বাদুরদিন বুতলামি বাতিত। হ্যাঁ, এই মানুষ বুতলা নাই মানে মানে তার ব্যাকগ্রাউন্ড একটা আসলো। আমরা নেতা হলোর সেই ব্যাকগ্রাউন্ডটা নাই, মানে পাবলিকের মাঝে একটা কনফিডেন্সিয়াল গ্রুপ, একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ, একটা বিশ্লেষক গ্রুপ, এই ধরনের কোনটা নাই। মানে ডাইরেক্ট মানে ইয়ার মাধ্যমে এজেন্ট হলোর মাধ্যমে রাজনীতি করা। হ্যাঁ, এই পরিস্থিতি না যাওয়া পর্যন্ত কোনো দল মানে দীর্ঘস্থায়ী টিকে থাকতো না। আমি আগেও বলছিলাম যে ক্যাডার ভিত্তিক যে সমস্ত সংগঠন তারা আরও কার্যত তারা একটা স্থিতিশীলতা ধরিয়ে রাখে। মানে লাস্টিস দল হল দেখা গেছে একবারে নিশ্চিন্ন হয়ে গেছে গিয়া। এর বাদেও তারা অরিজিনাল মানুষ যেগুলো আছেন দাদি খাটিলেও তারা আদর্শতেই হর্তা নাই, ইলাও মানুষ আছেন। উপরে যারা আছেন তারা অরিজিন গিয়া। ওয়েস্ট বেঙ্গলে যেমন দেখা গেছে সাফে সিপিএম বিজেপি হয়েছেন, ত্রিপুরায় দেখা গেছে সাফে সিপিএম বিজেপি হয়েছেন, কিন্তু যারা অরিজিনাল যারা তারা আছে এখনও ফাইট করে, তারা জীবন দিলেই তারা আদর্শ বিচ্যুত হইতে নাই। ইউডিএফে কোনো আদর্শ বানাই তুলছে না। ইউডিএফে জাস্ট একটা ইমোশন কাজে লাগাইছে। ইমোশন মানে প্রত্যেক ব্যক্তিরে গড়িয়ে তোলা, ক্যাডার গড়িয়ে তোলা এবং তারা পরীক্ষা নিরীক্ষা নেওয়া, তারারে কীভাবে দক্ষ হইতে পারে, তারা খাম দেওয়া, যাচাই বাছাই করা, হিসাব নেওয়া, এই সমস্ত কিছু এই সিস্টেমও নাই। একটা সংগঠন মানে টিকিয়ে থাকার, গড়িয়ে তোলার, মজবুত করার এই সিস্টেম ইউডিএফের মাঝে নাই। কংগ্রেসের এই জিনিসটা প্রথম দিকে আসলো, কিন্তু শেষের দিকে মানে এই দালালি রাজনীতির আইয়া মানে এই মানে কংগ্রেসও শেষ হয়ে গেছে গিয়া। দেখা গেছে যে কিছু কন্ট্রাক্টার আর কিছু এই যে কংগ্রেসের যে কালচারটা গড়িয়ে তুলছিল সেই কালচার বহন করে এখন ইউডিএফ হন, বিজেপি হন, সমস্ত দলে সেই কংগ্রেসি কালচার না অপসংস্কৃতি, কংগ্রেসি অপসংস্কৃতির সব এখন বইয়া নেয়। রাজনৈতিক কোনো সংস্কৃতি গড়িয়ে উঠছে না। এই জায়গা দেখা যায় বর্তমান চিত্র হিসাবে যে সাধারণ জনতায় দেখছে গিয়া যে বিরোধী হিসাবে তারা হারে, প্রপার বিরোধী তারা নেতাও চিনেন না। ওই জায়গায় দেখা গেছে বিগত কয়েকটা ইলেকশনে বিজেপি পালা একটা সংখ্যক ভোট পাইছে, মাইনরিটি কমিউনিটি কি মুসলিম সমাজ থেকে পালা একটা ভোট পাওয়া গেছে, এটা প্রমাণও। এবং এই পরিস্থিতিতে এখন বিরোধী দলের আপনারা সবার গেছে, আমি ওটা বলবো যে একজনে আর একজনের মাত্র দুইটা একটা উপদেশ দিন নিজেতেই যে আপনার ও পার্টির কিতা পছন্দ না। আসলে আসামের রাজনীতিত বর্তমানে যদি বিজেপির 2600 বিজেপি আর আসরে টেক্কা দিতে হয় তো সব দল ঐক্যবদ্ধ হইতে না। আজকে এটার মেইন উদ্যোক্তাকে কংগ্রেস বড় পার্টি। নিশ্চয় কংগ্রেসের দায়িত্ব হইল প্রত্যেক ছোটো ছোটো যেগুলো দল আছে আঞ্চলিক দল সবরে সঙ্গে লইয়া একসঙ্গে যদি বিজেপি এবং আরএসএস সঙ্গে যদি লড়াই করা না হয় যে 2600 বিজেপির টেক্কা দেওয়া যেত না। এলে কংগ্রেস দলের প্রতি আমরা রাজ্যর দল আমরা আহ্বান যে অন্তত পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করিয়া 26-এর ইলেকশন পর্যন্ত সবে একলগে ঐক্যবদ্ধভাবে বিজেপির লগে লড়াই করতে লাগবে। যেটা আপনারা দেখছেন দিগ্বিজয় সিং আসাম আইয়া তাই নিজেও প্রেস মিটের মাধ্যমে কইছেন, ভূপেন বরার দায়িত্ব দিছেন যে প্রত্যেকটা দলটা ঐক্যবদ্ধ করার লাগে। যদিও উপনির্বাচনের কারণে দলের মধ্যে বিরোধী ঐক্যমঞ্চের সভাপতি ভূপেন বরা মহাশয়ে ইস্তিফা দিয়েছিল, তার কারণে বিরোধী ঐক্যমঞ্চ ভাঙিছে, কিন্তু বাদবাকি দল সব এক আছে। রাইজর দল, জাতীয় পরিষদ, সিপিএম, সিপিআইএমএল, বাদবাকি যেগুলো দল আছে সব এক আছে। প্রত্যেক দলের সঙ্গে আলোচনা করিয়া যদি ঐক্যবদ্ধভাবে যদি 26 নির্বাচনে যদি লড়াই করা না যায় তাহলে বিজেপির টেক্কা দেওয়া অসম্ভব হইতে পারে। তাই যদি বিরোধী ঐক্যমঞ্চ যদি শক্তিশালী হয় তাহলে 26 বিজেপি আরএসএস আবার কোনো পরিকল্পনাও নেই। কারণ সাধারণ মানুষের যথেষ্ট বিতৃষ্ণা আছে বিজেপির প্রতি, এই সরকারের প্রতি। সংখ্যালঘু মানুষের আছে, বাদবাকি আহোম জনগোষ্ঠীর আছে, প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর এই দলের প্রতি বিতৃষ্ণা আছে। আজকে আপনারা যাইন প্রত্যেক জায়গায় টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নেই, হাহাকার পরিস্থিতি। আজকে যদি বরাকবলির মানুষ যান, বরাকবলির মানুষের সুপারি বিক্রি করতে পারছে না, সুপারির উচিত দাম পাইছে না। বরাকবলির মধ্যবিত্ত মানুষ যারা কাছে কোনো টাকা পয়সাও নাই। শুধু কিনা মুসলিম মানুষের নাইনি, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর নাই। প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর বিজেপির প্রতি বিতৃষ্ণা আছে, কিন্তু আমরা বিকল্প দিতে লাগবে। আজকে যদি আমরা রাইজর দলে এক পায়ে মাতি, কংগ্রেসে এক পায়ে মাতে, জাতীয় পরিষদে এক পায়ে মাতে, সিপিএমে এক পায়ে মাতে, তাহলে মানুষে খাকে চিহ্নিত করবে। মানুষ বাধ্য হইয়া লাস্টে বিজেপিতে ভোট দেয়। যার কারণে কংগ্রেস দলের প্রতি আমরা আহ্বান রাখবো, যেহেতু তারা বড় পার্টি, তারা উপরে দায়িত্ব, তারা প্রত্যেক দলরে সঙ্গে লইয়া শুধু ভোট আইলেও যে অ্যালায়েন্স হইয়াও সিট বাগাবাগি এটা না করিয়া, যেহেতু এখনও দেরি আছে, 1-1.5 বছর সময় আছে, এর ভিতরে প্রত্যেকটা দলরে লইয়া এখন থেকে যদি প্রিপারেশন লইয়া যদি নামা যায় যে 26 বিজেপি হারিব, এটা নিশ্চিত। ভিডিওর শেষ পর্যায়ে আমরা আই গেছি। বদরুল ভাই কি নাম বলতে চাইবা আপনার কনক্লুশনটা আগে কিছু আলোচনা হইতে দেখো আমার জহির ভাই জায়গা হয়েছে। আজকে সমস্ত ভারতবর্ষ হোক আর আসাম হোক
কংগ্রেসে বিজেপি বিরুদ্ধে যেটা ফাইট, তার রাত দিন 24 ঘন্টা কংগ্রেসে বিজেপির কাছে ফাইট করার লাগি তার মুহিম চালাইয়া যান, ফাইট করিয়া যান, এবং কংগ্রেস এটা করব। এখন বিয়া বিধি হইতে হইল, আমরা বিয়া বিধিও দেখছি কন্যার পক্ষ দামদর পক্ষ হইতে একটা সহযোগিতার মধ্যে বিয়া বিধিটা সেটেল হয়। এখন যদি বিয়া বিধি হইবার আগে কন্যার পক্ষেও বলা দামদর পক্ষে যে এই সমস্ত যদি হতা লাগবো যদি সুভা সেট লাগবো, টিভি লাগবো, ওটা বিয়া বিধি হয়ে ইলা বিয়া বিধি হয় না। বিয়া বিধি হইতে হইলে গিয়া কন্যা কাটিছে, দামন কাটিছেও তো বিয়া বিধি হইতো, বাদ বাকি এটা ইমপ্লাইড জিনিসটা অটোমেটিক্যালি যতটুকু হইব। আজকে কংগ্রেসের দরজা সবসময় উন্মুক্ত, কংগ্রেসে বিজেপিকে ডিফিট করতে চায়, এবং এই ডিফিট করতে গিয়া কংগ্রেস যে পর্যায়ে গিয়া অ্যালায়েন্সর যে পর্যায়ে যাওয়া লাগে কংগ্রেস এইটার প্রস্তুত, এবং সবসময় কংগ্রেসের হাত প্রশস্ত। কিন্তু এখন যদি এই জিনিসটা বুঝতে লাগবো আমরা যারা বিরোধী দলগুলো আছেন, ছোটো ছোটো দলগুলো যেগুলো আছে, এখন তারা যদি দরিয়া বয় বলে না আমার 173টা 126টা আমার অকিল বই তার ক্ষমতা আছে বুট লড়ার, তাই জিততে পারো 73টা দেখলা, তো এই কংগ্রেসের দরকারও কিটা, এটা বুঝতে লাগবে, এটা লজিস্টিক হইতে লাগবো, যুক্তিসঙ্গত হইতে লাগবো, এবং মেইন টার্গেটটা থাকতে লাগবো যে আমরা বিজেপির ডিফিট করতাম, এবং সেই টার্গেটে সেই লক্ষ্যের সামনে রাখিয়া একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করতে লাগবো। তাই যেভাবে আমরা গৌরব গগৈগুলাকে দিয়া রাহুল গান্ধী গেলে কোনো না তারও তাই না, একবারে মানে তাই একমাত্র সুপার লিডার আর হিসাবে নিজের প্রতিষ্ঠা করার যেটা মাইন্ডসেট, এটা তাই পরিহার করতে লাগবো। এবং আমরা ওইটারে একটা কামনা করি যে একটা অ্যালায়েন্স হোক, এবং অ্যালায়েন্স হইয়া আমরা ফাইট করি, কিন্তু তার আগে অ্যালায়েন্সের যেটা ধর্ম, অ্যালায়েন্সের যেটা নীতি, অ্যালায়েন্সের যেটা পরিবেশ, এই পরিবেশটা তৈরি করতে লাগবে। এটার সঙ্গে আপনি যেগুলো বলছেন, এটাও কিন্তু অ্যালায়েন্স দরজা খুললে আমরা আইন, দরজা খুলছেন আমরা আইন, আর ভোটের সময় 2 সিট দিয়ে শেষ। সব পলিটিক্যাল পার্টি একটা নীতি আদর্শ আছে, পলিটিক্যাল পার্টি আছে, যেভাবে ও নির্বাচনের 5টা সিট একটাও দিতে আপনারা রাজি পাইছেন না, এরকম তো হইতো না। নিশ্চয় সরু পার্টি সরু হিসেবে চাইব, বড় পার্টি বড় হিসেবে চাইব, এখন থেকে লিয়া সুষ্ঠু আলোচনা করতে লাগবে। কংগ্রেসেও যেভাবে চায় যে বিরোধী দলে না দিয়ে খালি সাহায্য করা, একটা পলিটিক্যাল পার্টি খালি যে তোমার সাহায্য করো এরকম নয়, তার তো 1-2টা সিট, 15টা সিট, 20টা সিট তার লাগবো, যার সামনে এখন থেকে লিয়া আলোচনা করা, আলোচনা করিয়া তাই যেটা কংগ্রেস বিরোধী দল খালি কংগ্রেসের সমর্থন করতেও না না নো 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 ইলা পলিটিক্যাল পার্টি থাকতো না, না না আজকে পলিটিক্যাল পার্টি তার তো একটা স্ট্যান্ড আছে, একবারে যে রাইজর দলের যে স্ট্যান্ড নাই এরকম না, এটা স্ট্যান্ড আছে নিশ্চয় রাইজর দল, ঠিক আছে, যার কারণে ওই যে মনে করো এটা কংগ্রেস দলে বুঝতে লাগে, ওই যে ঠিক আছে তাই যেটা কইছেন ঠিক আছে, কংগ্রেসের সিট দিত, কিন্তু ওই যে গত কয়েকটা দিন থেকে গত 3-4 মাস থেকে অখিল গগৈ যেভাবে গৌরব গগৈ অপমানসূচক কথাবার্তা, আমরা দলের যেভাবে অপমান করা প্রকাশ্যভাবে, কংগ্রেসের পক্ষ থেকে কোনো একজন লিডারে অখিল গগৈ দিয়ে আমরা গৌরব গগৈ হোক বা অন্য কোনো লিডারে হোক, অখিল গগৈ এগেইনস্টে একটা মন্তব্য বচন আপনারা দেখাই দিন, আর অখিল গগৈ কিভাবে অহরহ সকাল বিকাল কংগ্রেসের উপরে অ্যাটাক করতে না, এটা একটা যুক্তিও আছে। এখন যে সময় উপনির্বাচনের সময় 3টা বিরোধী লিডার দিয়ে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, কমিটিটির দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা ক্যান্ডিডেট ঘোষণা করুন, ওই সময় বিরোধী দলের বিরোধী ঐক্যমঞ্চের সভাপতি ইস্তিফা দেওয়া হয়, দিল্লি থেকে ক্যান্ডিডেট ঘোষণা হয়, এ সমালোচনা করো বাধ্য, অখিল গগৈ না যে কোনো পলিটিক্যাল পার্টি হইলে করবো বাধ্য, এটা কারণ এলাই কংগ্রেসে নীতি আদর্শ তার অটল থাকতে লাগবে, না না যদি একটা বিরোধী দলটা কথা দিলে কথা থাকতে লাগবে, তে হার জিত কিটা এখন ঠিক আছে, যে সিটটা জিতিছিল কংগ্রেস জিতিছে না, অখিল গগৈ ওলা মানুষ নি তাই মানে যে কোনো ফলে তোয়াক্কা করেন না টাইপর যেটা মুখে দিয়ে অখিল গগৈ বাদরে বাদ বালারে বালা কবি সাহস আছে, হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভার সামনে কইছে আপনার গন্ডগোল আছে, একদিন পর্যন্ত আসাম মহিলা কোনো নেতা জন্মিছে না যে হিমন্ত চকু যে বিধানসভার যে খোয়া যে আপনার গন্ডগোল আছে, এই অখিল গগৈ বাদরে বালা খোয়া আর বালারে বালা হওয়া ভাদরে বাদ হওয়া এই ক্যাপাসিটি অখিল গগৈর আছে, এটা শুধু অখিল গগৈ নাই, আর অনেক লিডার আছে, দেখছি না একদিন পর্যন্ত বিধানসভা লিডার হওয়া, শুধু অখিল গগৈ না, এটা বিধানসভা দেখছি না, থাকতে পারে কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা চোখে পড়তে নাই, ও মাত্র তো কইতেছি যে ওই যে মাইন্ডসেটটা যে অখিল গগৈর আছে আর কারণ নাই, এই মাইন্ডসেটটা একটা অ্যালায়েন্স করার বিরোধী ঐক্য ক্ষেত্রে 2জন ব্যক্তির মধ্যস্থতা বা সাজেশন মানিয়ে নেওয়া বা গুরুত্ব দেওয়া খুবই খুবই জরুরি। এক হইল গিয়া ডক্টর হীরেন গুহাই, আর হইল গিয়া অজিত ভূঁইয়া। অজিত ভূঁইয়া রাজনীতিবিদ নাই, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে রাজ্যসভা এমপি বানাইছিল, অরিজিনালি মানুষ রাজনীতিক নাই। তো আমরা ডিবেটর একদম শেষ পর্যায়ে যেটা আমরা কইতেছি যে ওভারঅল যদি আসামের রাজনীতি খালি আমরা দেখি, তো এখানে এআইডিএফ একটা বড় বিরোধী
রাজনৈতিক দল হিসাবে বাইরে আইছে কিন্তু, এবং মানুষের প্রচুর হারে মানুষের সাপোর্ট করতে, বিশেষ করিয়া মাইনরিটি কমিউনিটি হোক বা কিছু পার্সেন্ট অন্য কমিউনিটির মানুষের সাপোর্ট করতে সময় এবং সফলতা হয়েছে। কিন্তু বিগত দিনে দেখুন আপনি যদি শুধু হাইলাকান্দির চিত্র আমরা ধরি, হাইলাকান্দিরে AIUDF কিতা দিছে, হাইলাকান্দির মানুষের 2বার করিয়া, যেটা মানে রাজনৈতিক ইতিহাসে বিরল হইতে পারেন যে 3টা সমষ্টির 2বার করিয়া MLA দেওয়া হয়েছে, 6 জন MLA পাইছেন, 1 জন MP পাইছেন, কিন্তু পুরুলে হাইলাকান্দিও রয়েছে এবং বুঝেই দেখা যায় খালি উন্নতি। এইডব তো আজকের দিনে কোনো সরকারও গেছে না, ইডিওফের যে দ্বিতীয় কুচ্ছ টাইলা ইডিওফ তো একজন তো সরকারও গেছে না, কিন্তু ইডিওফ একটা বিরোধী পার্টি, কিন্তু ইডিওফের বিদায় এখন যেগুলো কাজকাম করতে হয় ওটা তো ইডিওফে দিচ্ছে। ইডিওফের আইলাকান্দির মানুষের 2বার ভোট দিচ্ছেন ইডিওফের, ঠিক আছে, তো আইলাকান্দির বিধায়ক যারা যে ওইছেন 2বার যে ডেভেলপমেন্ট কাজগুলো যেগুলো দেখা যায় ইডিওফের বিধায়ক করতে। আমরা তো বহু সময় গিয়া দেখি বিকালে বইলা বিধায়ক এবং মানুষের সাহায্য করতাম, আইনসভার সদস্য ও কাম নেই, বিকালে মানুষ আইলা সাহায্য কিছু করলা হইছে। আইলাকান্দির মানুষের লড়টা কিতে হয়েছে, আমি ওখানে আপনারা কই আইলাকান্দির মানুষের লড়টা কিতে হয়েছে ইডিও ভোট দিয়ে 2বার। আইনসভা কি ভূমিকা রাখছেন প্রথম কথা হয়েছে। 2 নম্বর যদি উন্নয়নের কথা ধরেন, ওভারঅল মানুষে কিতা চায়, রাস্তাঘাট চায়, এইগুলা জিনিস চায়। আজকে লইয়া আপনি 15 বছর আগে রাস্তাঘাট আর আজকে দিন রাস্তাঘাট দোকানে উন্নয়ন হয়েছে ওদিকে, আইলাকান্দি সব যে সমষ্টিতে আপনাদের এইবার সব দিকে রাস্তাঘাট দোকান পারলাম, রাস্তাঘাট খারাপ কোন দিকে? আইলাকান্দি মানুষের ইউডিএফ ভোট দিয়া যেটা উন্নতি হয়েছে আমি দেখাই দিই। 1 নম্বর উন্নতি হয়েছে হাইলাকান্দি আসলো 3টা সিট, উন্নতি হইলে একটা কমিয়া 2টা হয়েছে, একটা উন্নতি। এগুলো ভূমিকা কংগ্রেসে কিতা লইছে এই যে হইয়া 2 নম্বর উন্নতি হয়েছে 11টা জিও আসলো, জেলা পরিষদ সমষ্টি জিও আসলো, মানে সমষ্টি আসলো, ওটা 8টা হয়েছে। 2 নম্বর উন্নতি হয়েছে। 3 নম্বর উন্নতি হয়েছে সরকারের গাইডলাইন মতো ইবু তো ইডিওর কারণে 8টা হইছে না, এক সমষ্টি 60 জন, আপনারা ওটাও আবার জানেন না, এক সমষ্টি 60 জন জেলা পরিষদ বানাইতে পারতো না, তাই হইলো যেহেতু 2টা সমষ্টি তাই হইলো 8 জন জেলা পরিষদ হইবো তাই না ওড়ে গেছে তাই না আসলে ওরা আমরা তারপরে আমরা অ্যাচিভমেন্টগুলো দেখিলে আপনি কইলা রাস্তাঘাটগুলো হইছে, ঠিক আছে মানলাম। আইনসভা দেখা যায় বেশিরভাগ অখিল গগৈ একটা মাত বিরোধিতা করতে দেখা যায়, তো ইনো অখিল গগৈ বিরোধিতা করে কোন জিনিসটা সাকসেস হইছে? আপনারা উচ্ছেদর ক্ষেত্রে অখিল গগৈ বিরোধিতা করে কোন জিনিসটা আসাম সাকসেস করছে আমার দেখা একটা জিনিস দেখায়, অখিল গগৈ বিরোধিতা করার পরে সাকসেস। আমি যতদিন রাজনীতিতে আছি, অখিল গগৈ কৃষক মুক্তি যে সময় কথা যতগুলা যত আন্দোলন যতটা করছো, একটা আন্দোলন আমার সাকসেস দেখায় অখিল গগৈ আন্দোলন করিয়া শুধুমাত্র তান ব্যবসা করছো, তার রিসোর্ট আছে, তার সব কিছু আছে, তার আন্দোলন করিয়া মিডিয়া যে গুরু যেটা এটা সব বঙ্গিতা আর কিছু নাই। তান ব্যবসা বাণিজ্য যদি আপনারা খবর লিয়া দেখুন, মান্থলি কত টাকা তার ইনকাম আছে এটা যদি দেখুন, আপনারা যে তাক লাগিয়ে দিবে, এটা আমরা কিছু তার খবর লইছি। তান যেটা বঙ্গি যেটা শার্ট ফুসলাই শার্ট কিরকম তার কিন্তু জানো নি, শার্ট স্তরি মারা শার্ট থাকে যদি ফুসলাই শার্ট লাগায়, যেমন দেখাই যাবো শার্ট ফুসলাই আমার একবার চলতে পারি না, তান সেন্টার লাগাই তাই বঙ্গি যেটা বঙ্গি তাই তাই শুধুমাত্র বঙ্গি আর করছি না। আগামী 26 বুটো ইলেকশনও আপনি দেখবা তাই শিক্ষা কথা নিজে আনি খালি চিন্তা তোমার ঘুম নাই আইলাকান্দি যে ইউডিএফ যে 3 জন আরিবা ওখানে চিন্তা করো না, আইলাকান্দি যে ইউডিএফ 3 জন আরিবা আইলাকান্দি 3টা সিটও তো নাই, আপনার সাকসেস আইলাকান্দি যে 3 জন এমএলএ খেলাইতা নেই, 3 জন এক সিটও খেলাইবে। তোমার যদি শরম থাকে ভুলাই না ওনে যে 3 জন এমএলএ দেখা অবস্থা আইলাকান্দি যে সমষ্টি নাই, আবার তুমি এই অন্য করিয়া করা, তোমার তো শরম থাকলে এই জন্য বুঝতে পারবে না ইউডিএফ রে ভোট দিয়া মানুষের অবস্থা লাগি যাইছে। আপনার সাকসেস স্টোরি আমরা উল্টা আসলাম। আইলাকান্দি যে তান সাকসেস স্টোরি অখিল গগৈ শিবসাগর আরিবা কইলো সাকসেস স্টোরি ইউডিএফ না না এটা না না ইউডিএফ সাকসেস স্টোরি আমি নুরুল ইসলাম মাজার অখিল গগৈ শিবসাগর আরিবা ইউডিএফ মাজার বলিয়া কথা কইছুন, আমি কথাটা সব আমার নিজে নোট করছি কথাটা, যে তাই কইছুন যে ইউডিএফর যে বুদ্ধিজীবী যে মহল যে একটা এটার লোক ইউডিএফর কোনো কানেক্ট নাই, কিছু নাই, বা বুদ্ধি পরামর্শ লইয়া যে একটা রাজনৈতিক একটা দল চলতে হইলে হাইটা ঠিক আছে, আমরা বর্তমানে এই জিনিসটা আমরা গ্যাপ পাবো এখানে, ঠিক আছে আজমল ডে গাইড দ্বারার মতো এটা কোনো সাবজেক্ট না, কিন্তু আমরা এটা চেষ্টা করব, এটা কোনো সাবজেক্ট এরকম হাইলাকান্দির না 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 আচ্ছা ডিলিমিটেশন লই আপনারা মুখ কিতা ইলিমিটেশন নিয়ে ও যে পঞ্চায়েত যেটা ইলিমিটেশন নিয়ে আমরা পঞ্চায়েত আইলাকান্দিতে যেটা কেস করা নিয়েছে, এটা তো কেস করা মূলত আপনারা নিশ্চয় জানেন কাটিজোড়া বিধায়ক আব্দুল লস্কর সিজাতি যেটা কেস করা নিয়েছে করিমউদ্দিন বড়বইয়া সমষ্টি আইবন আমরা সমষ্টি আইবন সমষ্টি আওয়া না আওয়া এটা কোর্টের এখন কোর্টও গেছে, কোর্টের উপর ডিপেন্ড করবে কেস করা হইছে আওয়া না কেস করা এখন এখন জহির ভাই যে কথাটা করায় যে সমষ্টি আইবনি, তুমি যে আরে যে আন্দোলন প্রতিবাদ করলাই কোন জিনিসটা করলা? আমি তো বিধায়ক না, আমি বিধায়কের কথা কই, আর আমি তো বিধায়ক যদি না না তুমি কোন প্রতিবাদ করলি? আমি তো তুমি তোমার নিজে
আমি তোমার তুমি যদি আমারে প্রশ্ন করো না ব্যক্তিগত আমি তো রাস্তাত প্রতিবাদ করব আমি এখন মাতিয়া রাস্তাত প্রতিবাদ করলার লাগি তুমি এমএলএ বানাইছন আমি তোমার লগে এখন আমি আজ এমএলএ হইলে তুমি আমারে প্রশ্ন করো রাইজর দল জয়ী পাইছে মাতিয়া ব্যক্তিগতভাবে তোমার লগে আমার আমরা প্রশ্ন করি আর এবারে তিনটা এমএলএ দিছি আমরা তিনজন এমএলএ এর প্রশ্ন করি আইলাহান্দির মানুষের মাত দিতা তিনজন এমএলএ এর প্রশ্ন করি আইলাহান্দি শাসক দল ইউডিএফ একবার হইলো কি অবস্থা আইলাহান্দি বিজেপি শাসক দল না 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 এরপরে এই যে ডিলিমিটেশন কমিটির মেম্বার হইলে গিয়া ডিসি চেয়ারম্যান মেম্বার হইলে গিয়া আমি এই ব্যাপারে আমি তোরা করি দুঃখ আশ্চর্যজনক কথা তারা মেম্বার হওয়া সত্ত্বেও ইনো ডিসি যেটা কমিটির কিছু নাম হতিয়া কোর্টকে কেস পত্রা এতদিন তুমি জানি না ডিসির চেম্বার বইয়া এটা কি তার লাগে আলোচনা করলে না যে যেগুলা ডিসক্রিমিনেশন করা ওর যেগুলা যে অন্যায় করা ওর এগুলার প্রতিবাদ ডিসির কেন হইল না মানে আমি এবারে এগুলা কোনা না এগুলা ওহন বিজেপির কিভাবে রেজলিউশন লইতে পারে একতরফাভাবে করে ডিসি কিভাবে রেজলিউশন লইতে পারে নি কেন একপক্ষীয়ভাবে ডিলিমিটেশনের কাজ মেলা কি আর ডিলিমিটেশন কাজ কাম বিশেষ করে বিজেপি অফিস হইছে ডিলিমিটেশন কাম কাজ এই তো এই কথাগুলো এই কথাগুলো ডিসি রেখেছে কেন চার্জ করা হইল না তারা তিনজন বিধায়ক থাকা সত্ত্বেও যে কেন এই কাজগুলো বিজেপির অফিসে করা হয় কেন বিজেপি অফিসে করা হয় আমি তোরা মাতি রিপন ভাই ধৈর্য ধরে ফোন বাধা দেই রিপন ভাই যেটা কইছেন যে তারা স্বীকার করছেন যে ডিলিমিটেশনের কাজগুলা বিজেপি অফিসে করা হয়েছে বিজেপি কানো করা হয়েছে ডিসি অফিসে করা হয়েছে না হয় ডিলিমিটেশন কমিটির মেম্বার 3 জন বিধায়ক এই ব্যাপারে নীরব কেন কেন ডিসির এইটা লায়াবল করা হইল না রেসপন্সিবল করা হইল না যে এই ডিলিমিটেশনের কাজ ডিসি বিধায়কের মাঝে বিজেপির মাঝে একমাত্র খাটিছড়া বিধায়কে যা মাথা খাটিছড়া বিধায়ক আমিও ব্যাপারে কিছু আইলা গান্ধীর বিধায়ক আল্লাহ কোনো বাদ মারছি না না ভাই সামনে না ডিসি খাটলি জোড়া এমএলএ ব্যাপারে আমি কই কিছু হ্যাঁ কই রিপন ভাই যদি ফোনিও বাদে কাউন্টার দিও তখন জিনিসটা মানুষে বুঝতে ভালো হইব পঞ্চায়েত ডিলিমিটেশন যখন খসড়া আউট হইছে খসড়া আউট হওয়ার পরে আলগাপুর খাটলিজোড়া সমষ্টির 2টা ব্লক দেওয়া হয়েছে হাইলাকান্দি সমষ্টির 3টা ব্লক দেওয়া হয়েছে জিপিরে কাটা হয়েছে এইভাবে করা হয়েছে যখন খসড়া আউট হয়েছে তখন আমরাও কইছি যে 3 জন বিধায়ক সব এক হইয়া আপাতত রাজনীতি বাদ দিয়া সব দলরে বিধায়ক হিসাবে বিধায়ক তো কোনো পার্টির নাই যেহেতু আমরা হাইলাকান্দির মানুষে 10 বছরের লাগে আপনারা দায়িত্ব দিছি সবরে এখানো করিয়া আমরা যদি গণতান্ত্রিক প্রতিবাদ করতাম আজকে 1 লাখ মানুষ উঠিয়া যদি অভ্যুত্থান করতাম ডিসি অফিসের সামনে বইতাম লিস্টটা ঠিক হয়ে গেল তখন খাটলিচড়ার বিধায়কে যার নাম রিপন ভাই বারবার কইতিরা তাই গিয়া বাজারে বাজারে সভা করে কইছেন এখন তো খসড়া আউট হয়েছে এখন প্রতিবাদের কোনো প্রয়োজন নাই যদি ফাইনাল লিস্ট খেলিমেলি হয় তখন আমরা প্রতিবাদ করব যখন মানুষ প্রতিবাদ মুখর হইছিল মানুষ রাস্তা উঠিয়ে চাইছিল প্রতিবাদ করতো ওই সময় বাজারে গিয়া তাই প্রতিবাদগুলারে বন্ধ করছেন কইছেন ফাইনাল লিস্ট হওয়ার বাদে আমি প্রতিবাদ করব যখন ফাইনাল লিস্ট বাইর হয়েছে আজকে যে ব্লকগুলা বানানি হয়েছে ব্লকের যে কমিটি এই কমিটির 3 জন মেম্বার 3 জন বিধায়ক মেম্বার একজন হইলা ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি আর একজন হইলা গিয়া গার্জিয়ান মিনিস্টার 5 জনের মেজরিটি খে 3 জন এমএলএ থাকা অবস্থায় ব্লকগুলারে খাটা হয়েছে আলগাপুর খাটলিছড়া 2,64,000 ভোট থাকা অবস্থায় 2টা ব্লক দেওয়া হয়েছে এটার দায়িত্ব কিতা আসলো যখন তারার কথা ডিসিএ ফোনরা না প্রশাসনে ফোনেন না তারা মানুষেরা ডাকাইতো আসলো 1 লাখ মানুষ লইয়া এখানে প্রতিবাদ করতে আসলো তারা কিতা করছে বাজারে সভা করি প্রতিবাদগুলা বন্ধ করছে যখন ফাইনাল লিস্ট আউট হয়ে গেছে তখন তো আর কোনো প্রতিবাদ আমরা দেখছি না তখন কিতা হয়েছে আমরা কেস করছি আজকে এমএলএ ইলেকশনের সময় সেম মানুষের চাইলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করি খাটলিছড়া সমষ্টিটা রাখি আজকে যদি খাটলিছড়া সমষ্টি আমরা আন্দোলন করে যদি রাখতে পারতাম আজকে সাহস করলো না এই জিপিগুলা কাটতে সাহস করলো না ব্লকগুলা কাটতে তখন আন্দোলন আমরা বিফল হয়েছি যখন আমরা খাটলিছড়া সব দল মিলিয়ে কংগ্রেস রাইজর দল কৃষক মুক্তি সহ বুদ্ধিজীবী সাংবাদিক মিটিং ডাকাইছি সেম দিন সাবাদ সভা করা হয়েছে ইউডিএফর সভা করিয়া একজনে আলগাপুর রইতো একজনে খাটলিছড়া রইতো হইয়াও আন্দোলনগুলারে তছনছ করে ফেলাইছে আর মানুষের ঐক্যবদ্ধ হইতে দিছেন না আন্দোলন করছেন না ঠিক জিপি ডিলিমিটেশনের সময় সেম হয়েছে আজকে যদি ব্লক যেগুলা খাটা হইলো জিপি যেগুলা খাটা হইলো যখন যদি মানুষ ডাকি আনি যদি উত্থান শুরু হইতো প্রশাসনের ক্ষমতা নাই করতো কিন্তু ইনো না করিয়া তারা কোনো ধরনের প্রতিবাদ না করিয়া প্রশাসনের কাছে ছাড়িয়া তারা কিতা কেস করছে আজকে কেস করিয়া কিতা হয়েছে বর্তমানে দুর্বল হলাফ নেওয়া হেরগিয়ে দিয়া এখন হাইকোর্টে কইছে ইলেকশন করাইলে আমার কোনো অসুবিধা নাই এই হলফনামাটা সরকার দিছে তারা কেস খোলা যায় কেসের কথা কইতিরা কেসে যদি ইলেকশন আটকিছিল আবার এদিনকে যেদিন ডেট আসলো 21 তারিখে এদিন গিয়ে আবার দুর্বল হলফনামা দেওয়া হয়েছে আমি হলফনামাও কিছু ভিতরে এফিডেভিটটা আমি দেখাইমু যে সাইন টাইন কিতা দিছন আর দিয়া আবার ইলেকশন হইলে কোনো অসুবিধা নাই এর মানে জাতির লোকে গাদ্দারি করা হয়েছে আমি কইমু হাইলাকান্দির পঞ্চায়েত ডিলিমিটেশনের বিশেষ করিয়া জাইন টাইন কেস করা কথা বিজেপির লোকে মিলিয়া কথা মানুষের ঐক্যবদ্ধ হইতে দিতে না মানুষের প্রতিবাদ মুখর হইতে দিতে না আজকে সেন্টারগুলো কাটা হয়েছে মানুষের ভোট কাটা হয়েছে আজকে যেগুলো সেন্টার কাটা হয়েছে প্রশাসনের কোনো গুরুত্ব নাই এটার দায়িত্ব এমএলএ হল নাই
এমএলএর কথা যদি ডিসিএ শুনুন না, এমএলএর কথা যদি ইলেকশন অফিসারে শুনে না, তার দায়িত্ব হইল তানে 80,000 মানুষের 90,000 মানুষ 1 লাখ মানুষের ভোট দিছন, তাই 80,000 মানুষ দেখাও বাধ্য প্রশাসনে শুনতে, বাধ্য ইলেকশন অফিসারে শুনতে। আজকে আমরা এমএলএ সাহেবের যে নিজের বাড়ির সেন্টার দেব ওগুনিয়া অন্যমে দিয়ে ভালো হচ্ছে, আচ্ছা তার নিজের সেন্টার তাই রাখতে পারছেন, তাই মানুষের ভিতরে শেল্টার দিবা, যার কারণে তাই আসলে আন্দোলনও আসলা না। যদি আইলা খান্দি মানুষের যদি রাজনৈতিকভাবে শেল্টার দিতা, জিপির লাইনে শেল্টার দিতা, সমষ্টি লাইনে শেল্টার দিতা, তাই অন্য প্রতিবাদ করলা অনেক। আজকে 3 বিধায়কে মিলিয়ে যদি ডাক দিতা 2 লাখ মানুষ উঠিলা অনেক। আমরা দেখছি আমরা ছোটো ছোটো থাকতে মরুম সৌদুল্লাম চৌধুরীয়ে যে কোনো সময় অঘটন থাকলে ডাক দিতা লাখ লাখ মানুষ উঠিতা, যার কারণে এলাকাতে ডিস্ট্রিক্টও আসলো, এলাকাতে চলছে সুন্দর হইয়া। কিন্তু এখন প্রতিবাদ নাই, আন্দোলন নাই, টানটান্ডে দেবার কারণে আজকে আমরা সমষ্টি গেছি, আমরা জিপি গেছি, আমরা ব্লক গেছি, আমরা বুথ সেন্টার গেছি। আজকে মাইনরিটি সেন্টারগুলো 2,000, 2,500, 3,000 পপুলেশন দিয়ে একটা ভোটার দিয়ে একটা সেন্টার বানাই লিছে, আর অন্যান্য সেন্টার 200, 300, 400 দিয়ে সেন্টার বানাইছে। এটা লইয়া ডিস্ট্রিক্ট লেভেল প্রতিবাদের দরকার আসলো, উদ্বুত্থানোর দরকার আসলো। এটার দায়িত্ব খেয়ে আমরা যারা নেতৃত্ব দিছিলাম, আমরা 10 বছরের লাগে যারা নেতৃত্ব দিছিলাম, যারা ব্লকের কমিটির চেয়ারম্যান, ব্লক লেভেল যেগুলো কমিটি বানানো হয়েছে এগুলার কমিটির তাইন মেম্বার, তাইন আইনসভার সদস্য, তাইন দেখা অবস্থায় মানুষের শেল্টার পাইতে না, তাইন আবার কোর্টও যাইতে। ঠিক আছে, তো আজকে যেহেতু এখানে বিজেপির কোনো মানুষ আমরা সঞ্জয় রায়ের ডাকলে আরো ভালো হইল না, তো বিজেপির কনটেক্সে একটু আমরা কথা বলি। দেখা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা আসামও তথা পুরা নর্থ ইস্টর বিজেপির একটা ফেস এবং সেন্ট্রাল ফিগার হইতে যাইতরা এবং বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক সভাগুলার বিভিন্ন রাজ্য। তো দেখা যায় অপ্রতিরোধ নিতাই বিশেষ করে বিজেপি যে খাজর ভিত্তিতে ভোট খুঁজে, তারা বিশেষ করে প্রধানমন্ত্রীর ঘর, এটা কিন্তু নো ডাউট আমরা এত অঞ্চলে সব মানে সব ধর্মের মানুষে পাইছুন প্রধানমন্ত্রীর ঘর। আমরা নিজে সাংবাদিক হিসাবে আমি দেখছি পাইছুন অরুণোদয় স্কিম, এইগুলা বিভিন্ন স্কিমে বলিয়ান করিয়া তারা ভোটগুলা চাইতরা। তো কিতা হইতে চাইবা বিজেপি অপ্রতিরোধ নি আগামী নির্বাচনগুলা? বিজেপি যেটা করে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা কিতা করে আসনির রাজনীতি, 1200 টাকা দিতরা জিওর এই অরুণোদয়, আর 1200 টাকা দিয়া গ্যাস সিলিন্ডারের দাম কত, দ্রব্যমূল্যের দাম জিওর 13 লিটারের দাম কত, ইলেকট্রিসিটির আগে যেন বিল আইতো 500 আর 1500। সুতরাং এটা বিজেপি যেটা সালার এটা লুটপাটর রাজনীতি, এটা স্পষ্ট হয়ে গেছে, সমস্ত আসামবাসী মানুষ এখন বুঝে। আজকে 1.5 লক্ষ কোটি টাকা ঋণ এই আসাম সরকারের, ইয়ালকে শেষ নাই, এখনো কন্টিনিউয়াস ঋণ লওয়া হইতেছে। আজকে প্রত্যেকটা যদি 1.5 লক্ষ কোটি টাকার এই সরকারের ঋণ লইয়া থাকে, হিসাব করে পার ক্যাপিটা কত টাকার ঋণ বুঝে আমরা প্রত্যেক ব্যক্তির মাথা, যেটা এই আসামের স্বাধীন আসামের ইতিহাস সবচেয়ে বেশি ঋণ লওয়া মুখ্যমন্ত্রী লাগি তাই। আজকে মামারা আজকে না আজকে মামা মামি লুটপাট যেটা আজকে যেন আজকে আপনি রাস্তা ঘাটই আসাম এইখানে বরাকো নাই, লোয়ার আসাম হোক আপার আসাম হোক, যেখানে মাটি মানুষের সন্দেহ হয় হয়তো এটা মামি কিনছে অথবা মামাই কিনছে, যেখানে চাহ বাগান বিক্রি হয় মানুষের সন্দেহ হয় যে এটা মনে হয় মামাই কিনছে, এরকম একটা পরিবেশ হয়ে গেছে। আজকে আপনার এই মাটিগুলো আমরা লাগে তোরা শুনাও না, কারণ কংগ্রেস আমল আমরা ওলা বুঝলাম যে এই ধরনের যেটা আপনি কথা বলছিলেন, বিশেষ করে কংগ্রেস আমলের দুর্নীতিটা পপুলার হয়েছিল, এখন ইচ্ছা নয় তোরা তো মানছে পাইতরা বিজেপি আমল তোরা তো 15 বছরের মুখ্যমন্ত্রী আসলে তরুণ গগৈ, 15 বছরের মুখ্যমন্ত্রী আসলে তরুণ গগৈ, আশা করি আসামের কোনো মানুষে তার এগেইনস্টে একটা আঙ্গুল তুলতে পারছে না। তো যে জিনিসটারে আশ্রয় করার জাতীয়তাবাদ বিজেপিও যেভাবে আশ্রয় করে, বিজেপি মানে সাম্প্রদায়িক জাতীয়তাবাদ এবং অন্যান্য দলে জাতীয়তাবাদ সাম্প্রদায়িক না হইলেও জাতীয়তাবাদদের আশ্রয় করে, এই দুইটার মধ্যেই আসামের ক্ষতি নিহিত আছে। আসল শব্দটা হচ্ছে মানে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে জাতীয়তাবোধ। জাতীয়তাবোধটা একটা বৃহত্তর একটা পরিধি, হ্যাঁ, যে আমরা আসামবাসী সমস্ত আসামবাসী যদি এক জাতীয়তাবোধে আমরা ঐক্যবদ্ধ হই, যে এই আসামে যত যারাই বসবাস করে যারাই নাগরিক সব আমরা এক জাতি, এই যে জাতীয়তাবোধ। আর জাতীয়তাবাদটা হইল গিয়া যে পারস্পরিক সংঘর্ষশীল, বাঙালি জাতীয়তাবাদ, অসমীয়া জাতীয়তাবাদ, বড় জাতীয়তাবাদ বা অন্যান্য ছোটো যে সমস্ত জাতীয়তাবাদ বা ট্রাইবেলিজম যেটা আছে উপজাতীয়তাবাদ, এটা হলো গিয়ে একটা লোকের সাংঘর্ষিক। এই জিনিসটা থেকে বাড়িয়া না এলে হ্যাঁ আসামের বিস্তার নাই এবং বিজেপি বা এই ধরনের বিভেদকামী রাজনীতি টিকিয়ে থাকবো। আর যদি আসামবাসী সমস্ত আসামের মানুষ আমরা আসামের অধিবাসী আমরা এক জাতি,
এই জাতীয়তাবোধে যদি উদ্বুদ্ধ হয় তাহলে বিজেপির পতন হইব। এবং সময়ের দাবি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী, যারা বিজেপিরে প্রতিহত করতে চায়, উচ্ছেদ করতে চায়, তারা প্রয়োজন হইল গিয়া আসামবাসীরে এই জাতীয়তাবোধে আকৃষ্ট করা, যে আমরা সমস্ত আসামবাসী এক সম্মিলিত জাতি। এর মধ্যে এখানে একটা জিনিস কই, আপনি যেটা কইছেন জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ, আপনি যেভাবে ওইটারে অ্যাড্রেস করেন বা যেভাবে ওইটারে মেনশন করেন আপত্তি নাই। তবে বিজেপির জাতীয়তাবাদ এবং কংগ্রেসের জাতীয়তাবাদ এটা ভিন্ন। বিজেপির হইল গিয়া তারা জাতীয়তাবাদ সাম্প্রদায়িক জাতীয়তাবাদ, এক্সক্লুসিভ জাতীয়তাবাদ, ইনক্লুসিভ না। আমরা যেটা কংগ্রেসও যেটা জাতীয়তাবাদ এটা হলো ইনক্লুসিভ, সবরে নিয়া একটা জাতি, সবরে নিয়া আমরা ভারতীয়, সবরে নিয়া আমরা এসামিজ। এসামিজ কইতে আমরা যেটা ডেফিনেশন, যেখানে আসামে যারা স্থায়ী বসবাস করে, কেন হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো কমিউনিটির হোক, এটা এসামিজ জাতি। ইন দ্য সেম ওয়ে ভারতবর্ষ যেগুলো মানুষ আছে সব মানুষকে নিয়ে ভারতীয় জাতি। এখানের মধ্যে ভিন্নতা নাই, এখানে ঐক্যতা। মেইন ডিফারেন্স আমি ওটাও বুঝি, স্পিরিট ওটাও, কিন্তু শব্দটা জাতীয়তাবাদ হওয়ার কারণে মানে জাতীয়তাবোধটা থাকে না। জাতীয়তাবাদ সংঘর্ষশীল, এর জাতীয়তাবাদের এগেনস্ট আর জাতীয়তাবাদ গড়ে ওঠে। গতিকে শব্দটা প্রয়োগ করা হচ্ছে জাতীয়তাবোধ, ভারতীয় জাতীয়তাবোধ, অসমীয়া জাতীয়তাবোধ। এর মধ্যে মানে এই ইনক্লুসিভনেসটা এই জাতীয়তাবোধের মধ্যে আছে, জাতীয়তাবাদের মধ্যে নেই। যে কুকরাঝার হোক, নেলি হোক, এই সময় সাম্প্রদায়িক কংগ্রেসে খালি বিজেপিরে যে তলে তলে কংগ্রেসেও মানে ইন্ধন দিছে বিভিন্ন সুন্দরটা, যেটা আপনার মধ্যে হলো চলিয়ে থাকে। এই নেলি হত্যাকাণ্ডের পিছনে কারা? আসামি জাতীয়তাবাদ। আসামি জাতীয়তাবাদ মিন্স আসুর, এই উগ্র আসুর যারা আছে, আসুর যারা এই এজিবি পরবর্তীতে তারা যে হয়েছে, তারা এই নেলি হত্যাকাণ্ড। আপনার বড়োল্যান্ডের হত্যাকাণ্ডের পিছনে কারা? এইগুলা, এই শক্তিগুলা। বড়োল্যান্ডের হত্যাকাণ্ডের সময় সরকার তো কংগ্রেস ছিল। সরকার কংগ্রেসের যেও তো আপনারা বিজেপির ক্ষেত্রে ইগো কইতে পারতেন না। সরকার যদি ইউডিএফ করো, যদি বড়োল্যান্ডের তো যে সময় হত্যাকাণ্ড হয়েছে, এই সময় সরকার তো কংগ্রেসে ছিল। আরে যেটা আমরা হইয়ার নি সরকার ইউডিএফ আসলো, আমরা তো হইয়ার না ইউডিএফ সরকার আসলো। আমরা কংগ্রেসের আপনারা আবার কোন সংখ্যালঘুর অভিভাবক আপনারা দরিয়া নেই কংগ্রেস, সংখ্যালঘুর অভিভাবক যদি কংগ্রেস দরিয়া নেই, সংখ্যালঘু নিধন করা হইলো, এই সময় কংগ্রেসে কিটা ভূমিকা? আরে কংগ্রেসের যে ভূমিকা নেওয়া সব নিছে। বড়োল্যান্ডের মাথার কারণে সিদ্দিক আহমদের মন্ত্রিত্ব গেছে। আরে ওই যে বড়োল্যান্ডের মাথার কারণে সিদ্দিক আহমদের মন্ত্রিত্ব গেছে। বড়োল্যান্ডের আসল যাই হত্যাকারী তাই নাই কই আমরা সবাই জানি। বড়োল্যান্ডের এই যে বড়োল্যান্ডের আপনারা জান কথা কইতে একটা বুঝাইয়া ওই সময় আপনারা তাকে সাসপেন্ড না করিয়া সিদ্দিক আহমদ রেখে সাসপেন্ড করলে আপনারা ওই সময় এটা একটা বেলিট। শুনে আপনারা তান্ডে যদি ওই সময় যদি হইতে পারে মেইন নায়ক যদি জেন কইতে আপনি আইকু তাই না, তো ওই সময় সাসপেন্ড করলে তান্ডে করা হইতো। তান্ডে না করিয়া সংখ্যালঘু মিনিস্টার সিদ্দিক আহমদ রেখে করা হইতো। তো ওই সময় দেখা গেলে কংগ্রেস দেখা গেছে সংখ্যালঘুর কোনোদিন তান করতে নাই, সংখ্যালঘুর দুশ্মনী কংগ্রেস থাকে। কংগ্রেস বিজেপি সামনে থেকে মারে, কংগ্রেসের নিচ থেকে মারে। কংগ্রেস না বিজেপিও না। শুনেন, আপনারা দৃষ্টিভঙ্গি দিয়ে বিজেপি হইল গিয়া আপনার লাগিয়া ভালো ভালো কইছি না, আমি তো ভালো করব না, আমি কইছি বিজেপি সামনে থেকে চুরি মারে, আপনারা মারণ করতে কি মারণ। কংগ্রেস যে মুসলমান ওখানে আমি কইছি আপনারা দলের সুপ্রিমের ডাইরেক্ট আইন বিজেপি কথা ও কারণে না না আমরা দলের সুপ্রিমের আমরা ওই যে বারবার কই যদি বিজেপি করে তো আমরা দলের সুপ্রিমের দুবরি জিততে আসলো। ঠিক আছে, রাইট আপনি সুন্দরভাবে কইছেন যে আপনার মাইন্ডসেটটা পরিষ্কার বাইরে হয়ে গেছে। যেভাবে আপনার সুপ্রিমের মাইন্ডসেটটা, আপনার সুপ্রিমের বাই মাইন্ডসেটটা বাইরে আইছে, এইভাবে আপনারা বাইরে আইছে। না না আমি কিটা কইছি কংগ্রেসের প্রতি আপনারা বিদ্বেষ, যেটা কংগ্রেসের প্রতি আমরা বিদ্বেষ নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে সুপ্রিম হইছে, আপনার সুপ্রিমর বাইরে হইছে, আপনার কথা এইভাবে এসকাপে বুঝলাম যে আপনারা ভিতরে কিটা। হ্যাঁ বিরোধী শক্তি একবার দিন আমরা চাই, কিন্তু বিরোধী শক্তি মাঝে আমি কই একটা মিনিট, বিরোধী শক্তি ওদিন আসাম আগে আইব যেদিন যেহেতু দেখো আমরা আসাম আসাম লিডিং কংগ্রেস কংগ্রেস বিগ বাজার হিসেবে কংগ্রেস বিগ বাজার হিসেবে 62% মেজরিটি মানুষের আপনারা লিডিং অফার ফলাই, আপনারা লিডিং তো ফলাই না রকিবুল ইসলাম রে, লিডিং তো ফলাই না আপনারা জাকির হোসেন জিগদার দে, লিডিং তো ফলাই না আপনারা রকিবউদ্দিন দে। যে সময় এরকম মানুষের যে সময় কংগ্রেস লিডিং করে মেজরিটি মানুষের দ্বারা বিজেপিকে অন্য কলে মেসেজ দিয়ে আপনারা আসামের যুব কংগ্রেসের সভাপতি বানাই রাখছেন মাইনরিটি, লাস্ট কমরুল ইসলামকে বানাইছেন, এরপরে জুবাইরের নাম। আসামের 62% মানুষ যে জায়গাত
যে স্টেটও মাইনরিটিতে কি যুব কংগ্রেস সভাপতি দেওয়া লাগেনি? আপনারা মেজরিটিতে দেন না যুব কংগ্রেস সভাপতি। ওগুলা কিছু কারণের কারণে আপনারা ঠিক আছে, আজকে আমি আপনার দলের কথা আমি যেহেতু আমার মুসা ভাইয়া কইছেন একটা কথা কইছেন যে একটা পার্টি আরেকটা পার্টির উপদেশ কিতা দেওয়া যায়, আমি ও কারণে কইছি আপনারা আমিও চাই যে বিরোধী শক্তি আপনারা বিজেপি কথা কই আমার মাত্রা শেষ আপনার পার্টির প্রেসিডেন্ট বিজেপি করে দেখো কোয়া আমার মাত্রা শেষ হই যায় বানাইমু আপনারা দেখবা আপনারা বিজেপির লগে দেখো আমার মাত্রা শেষ করলে আমার শেষ করতে দিন আপনি আমারে। আমি কইছি যেহেতু আমরাও চাই আসাম বিরোধী শক্তি আগবাড়তো চাই না আপনারা এই আমরা যদি চাইতাম না আপনার দলের সুপ্রিমো বেস্ট টিএম অফ আসাম আমার আপনার দলের সুপ্রিমো না দলের সুপ্রিমো ভাই কোন কথা তুই কইছিস বুঝাম দিকা কথা সুপ্রিমো ভাই সারা কইতরা আপনার দলের বর্তমান বিধায়ক কইছেন আমার মাত্রা শেষ হই যায় সিদ্ধামুদ্দিন লস্কর কিটা কইছেন যে বিজেপি যেটা বালা কাম করে এটা আমরা ইস্যু করতে পারছি না তাক পেপার কাটিং আছে এই পেপার কাটিং করে উপরে আপনি বিশ্বাস করলি দেন আপনি তার উপরে ইস্যু করতাম না পেপার কাটিং করে বিশ্বাস করলি তার উপরে বিশ্বাস না পেপার কাটিং করে বিশ্বাস করলি পেপার কাটিং করে বিশ্বাস করলি বেদান করা যায় আপনার দলের বিধায়ক কামপুরের বিধায়ক কইতরা সারা করা যাইব না আগেও বিধায়ক হন আমার দলর না আগেও বিধায়ক হন আমার দলর না যখন আসলা তখন কইছই দেখুন ক্যামেরা উপরে আমাদের আজাদির আগেও জবাবে আজাদির মধ্য অবস্থা সেইভাবে আজাদির পরে ওইভাবে কংগ্রেস আজ ওইভাবে এবং কংগ্রেস এই ভারতবর্ষের মাটির সঙ্গে কংগ্রেস যুক্ত কংগ্রেস এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের রক্তের সঙ্গে কংগ্রেস মিশ্রিত আছে ঠিক আছে তো আজকে যারা এখানে আলোচনা কথা আপনারা তো একটু পিছনে দিয়ে যায় আপনারা পূর্বজনক কংগ্রেস আসলা 12 একটু ভাবে ঘোরাঘুরি করি আবার কংগ্রেস আইবা এছাড়া কোনো গত্যন্তর নাই আজকে রাজ্য দল খালদা ভাই মার্জি কিছু কংগ্রেসও আজকে এই ইউটিউব সারা রাস্তায় থেকে ভাই দিয়া আমরা যে দলটা বালাইছি যখন টার্গেট করতে তুমি বাতিলে অসুবিধা আমরা বাতিলে অসুবিধা এটা হইলো কংগ্রেসের আসল দুষ এটাই হইলো কংগ্রেসের আসল দুষ তারা খালি গাইলেই তো আমরা গাইলি না 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 আমরা কুটুমালার মাত মাতি তুমি যখন রাইজর দলে কংগ্রেস আই দিবে হইলে বেরা কংগ্রেস রাইজর দলে আই গেলে বেরা বদল ভাই এইখান সেই একটু না না আরে ও মাত তো সেই এখান আমরা সেই আর না কোন অবস্থায় এটা কিন্তু আমরা এখান সেই না আমরা প্রতিষ্ঠিত করছি আমরা আঞ্চলিক দল আমরা যেটা সুর নাই যেটা আপনি কইলা সুরে আপনি মাতিছই এটা তো না কোন সুরটা এই সুরে কিন্তু মিত্র জোট রইছে না না আমরা সব সময় ভাই আমরা হাসি এটা কিন্তু হাসি মাতি কোনে দিনও কংগ্রেসও সাধারণ কর্মী চায় না অ্যালায়েন্সও যার কারণে এটা সাকসেস না আসাম রাহুল গান্ধী যেটা সাইন এটা আসাম লিডার হলে চায় না ডিস্ট্রিক্ট লেভেল লিডারে চায় না যার কারণে কোনোদিন অ্যালায়েন্স হয় না যতক্ষণ পর্যন্ত অ্যালায়েন্স হইব না আবার কংগ্রেসের নাম শুনলে আবার মানে গুসা করতাম এটা কিটা সঠিক মাত মাথা লাগবে আউরি মাতিলে মানে শিরা মানে হালাল হয় এখন রাইজর দল বন্ধ করে কংগ্রেসও যাইতো কি ওটা আমরা চাই আচ্ছা তো এটা চাইলে কোনোদিন হতো না আজকে আলোচনা আমরা শেষ আজকের আলোচনা সময় বলিত সময় দেখা হইব আর কংগ্রেসের ইতিহাসও আমরা জানি কংগ্রেস গঠন হইছে কিলা জানি কংগ্রেসে মুসলমানটা করছেও কি এটাও জানি এর বাদে আমরা মুখ বন্ধ করি ঠিক আছে না না মুখ খুলে এলায়েন্সের স্বার্থে মুখ খুলে আপনারা এলায়েন্সের স্বার্থে আছে আরে ও তো আমরা মুখ খুলে মাটি দিলাম এলায়েন্সের স্বার্থে আছে আমরা এখন মুখ খুলে মাটি দিলাম এলায়েন্সের স্বার্থে আছে যেটা কোয়া হইছে কি কই 30 বছরের কংগ্রেসের রাজত্বের কারণে মানুষ বিজেপি আনছে না বিজেপি আনলো না মানুষ বিজেপি কিতার লাগি আনছে কংগ্রেসের এই 2 নম্বরের কারণে কেলেঙ্কারির কারণে সংখ্যালঘু নির্যাতনের কারণে আনছে যার কারণে মানুষে বিবেচনা করিয়া আনছে নাইলে কংগ্রেসের কিতার লাগি মানুষ বিদায় দিত বাবারে কিতার লাগি দিত এই ভারত স্বাধীন হওয়ার কংগ্রেসের মাটির লগে কংগ্রেসের সম্পর্ক আছে এখানে আমরাও জানি সবাই জানে এবার কিতার লাগি বিদায় দিত মানুষ ব্রিটিশ না 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 রাখো এটা মানুষের বদলায় কোনো সময় ঠিক আছে এখানে আপনি মান্না সালওয়া দিয়ে খাইয়া যে হয় মুসার কমে পারছেন না হো কইদিন না পিছা দিয়ে রাইতা এটা মানুষটা দিয়ে একটা চরিত্র আছে কয়দিন পরে এটা বদলাইতা মানুষ কিন্তু হো যখন ঘুরি ফিরি যেমন আসলে বালা আসলো এরারে আমি মানুষে আচ্ছা ঠিক আছে তো আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করি আর এর আগে আমরা যেটা ভাবছিলাম যে মহাজোট যেটা এটা দেখা গেছে মহাজোট হিসাবে পরিণত হওয়ার কারণ মানুষের লাস্টে কিন্তু মানুষের আলটিমেট মানুষের ভোট দিত মানুষের তারা নেতার নির্বাচন করতো সবকিছু মানুষের সরকার গঠন করতো তো দেখা গেছে বিগত দিনে যে ইলেকশনের রেজাল্টে মানুষের দেখছে যে বিরোধী যেটা জোট আছে এটা একটা মহাজোট হিসাবে পরিণত হয়েছে মানুষ বিভ্রান্ত এবং তারা দেখছে যে তারা লাগিয়ে এই সময় প্রেজেন্ট যে সরকার বিজেপি বেটার হিসাবে 100% গেছে বিজেপি জিতের তুলনামূলকভাবে দেখা গেছে যে যতগুলা ইলেকশন হয়েছে বিজেপি একটা সফলতার যে গ্রাফ আছে এটা উঠিয়া যান তো এই আজকের আলোচনায় আমরা এই বিরোধীর যে চিত্রটা সেটা তুলিয়া ধরার চেষ্টা করছি ভবিষ্যতে আমরা আরো পরবর্তীতে
বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথাবার্তা চলবো আইএনএন বাংলা আপনারা দেখতে থাকবা আর আপনারা সাজেশন যে নেক্সট কিতা লইয়া আমরা আলোচনা করলে ভালো হইব কমেন্ট বক্সও জানাইবা তো আজকের এই ডিবেট শো এখানেও সমাপ্ত আপনারা সবাই আমরা এই ডিবেট অংশগ্রহণ করার লাগি ধন্যবাদ ধন্যবাদ